এখন আস্তে আস্তে অনেকেই বলতেছে ভিডিও এডিটিং এর দিকে যেতে, আমরা অপরচুনিটি অনেক দেখতেছি। আমি বুঝলাম ভিডিও এডিটিং এর প্রসপেক্ট আছে, আমি বুঝলাম ভিডিও এডিটিং খুব ভালো, এডিটিং আমার যাওয়া উচিত। ফার্স্ট স্টেপ আমার কি? আমি সাথে আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, সাথে হচ্ছে আরেকজন সিনিয়র ভাইয়া ছিল। সো বেসিক্যালি এভাবেই মনোক্রম স্টার্ট করলো 2021 এ। আমি যদি কিছু ফ্রি রিসোর্স দেখে বুঝতে চাই যে এই বেসিক জিনিসগুলো শিখতে চাই যাতে আমি ওই 30টা ভিডিও এডিট করতে পারি, এরকম কোনো রিসোর্স কি তোমার মাথায় এই মুহূর্তে আছে? এখন কথা হচ্ছে প্রিমিয়ার প্রো সম্পর্কে জানলে কি কেউ এডিট করতে পারবে? অ্যান্সারটা হচ্ছে না। পারতেও পারে, নাও পারতে পারে, ভালো হবে না। কি দিয়ে শুরু করবে? আর সবচেয়ে ভালো হয় কি এমন যদি কোনো টপিক থাকে যেটা সে অ্যাকচুয়ালি এনজয় করে এবং ওটাতে রিসার্চ করতে তার অনেক ভালো লাগে। বুয়েটের মানুষরা কেমনে জানি অন্য বুয়েটিয়ানদের কাছ থেকে অনেক হেল্প পায়। কন্টেন্ট ক্রিয়েশন বড় হচ্ছে অন দ্য সাইড রেখে যদি জিনিসটাকে বড় করা যায়, এটা ওয়াইজার। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। আমার জীবনে আছে আর 1,000 টাকা বা 5,000 টাকা বা আমার বেতনই 6,000 টাকা, আমি 12,000 টাকা বা 25,000 টাকা একটা কোর্স কিনবো, এটার মধ্যে আমি কোনো লজিক দেখি না। ক্লায়েন্ট খোঁজার জন্য আসলে যাদের বুয়েট নাই, নর্মাল মানুষদের, তারা আসলে কি করবে, তারা কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে বাইর করতে পারে যখন তারা মোটামুটি লেভেলের এডিটিং শিখছে? তো আপনারা যারা নতুন স্কিল শুরু করবেন, আমার একটা রিকোয়েস্ট, এনাফ টাইম হাতে রেখে সেটাকে এনাফ টাইম দিয়ে তারপর হচ্ছে শুরু করা উচিত। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে আজকে আছে জুবায়ের তালুকদার, যার তেমন কোনো পরিচয় দেওয়ার মনে হয় দরকার নেই। তবে জুবায়ের, তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তখন তুমি কি বলো এখন? ভাই বলি ভিডিও বানাই, দ্যাটস ইট। হ্যাঁ, জুবায়ের তালুকদার ভিডিও বানায়, খুবই পপুলার ইউটিউবে এবং শর্ট ফর্ম কন্টেন্ট আরো বেশি পপুলার। রিল টিল আমি শিওর আপনারা দেখছেন জুবায়ের রিসেন্ট সময়ে। কেমন যাচ্ছে জুবায়ের সবকিছু? বলো, জীবন কেমন যায়? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো। ঢাকায় তো ভালো মতো শীত পড়ছে, এটা অ্যাকচুয়ালি ভালো, কারণ আমরা ডিসেম্বর পর্যন্ত ওয়েট করছিলাম যে আসলে শীত পড়তেছে না কেন, নাকি এটাই হচ্ছে ঢাকার শীতের ম্যাক্সিমাম অবস্থা। বাট দেখলাম যে না, এই জানুয়ারির লাস্টের দিক থেকে বেশ ভালো পরিমাণ শীত পড়া শুরু করতেছে, মানে এখন যে অবস্থাতে আছে, এবং এটা এনজয় করতেছে। আমার ভালো লাগে শীতকালটা। নাইস। আপনি কেমন আছেন ভাই? আমার নর্মাল, আমাদেরও ঠান্ডা, নতুন কিছু না। আমার ঠান্ডা আমার তো পছন্দ না, তার কারণ আমার মেইন সময় এখন যায় হইলো গার্ডেনিং টাইপ জিনিসপত্র করে, এবং যতদিন খুব বেশি মানুষের আগ্রহ থাকবে না এই বিষয়ে জানতে, যখন ফ্রস্ট পড়ে, ফ্রস্ট পড়া মানে হলো ঠিক বরফ পড়া না, বাট সারা রাত বরফের একটা লেয়ার পড়া, কুয়াশা জমে জমে একটা লেয়ার হয়ে যায়। লেয়ার হইলে গাছ মরে যায়, গাছের উপরে যদি বরফের লেয়ার পড়ে থাকে। সো যারাই গার্ডেনিং করে তাদের ফার্স্ট বছরের প্রথম ফ্রস্ট কবে পড়ে এবং শেষ ফ্রস্ট কবে পড়ে এটা হিসাব রাখতে হয়, কারণ ওই সময় গাছ বাইরে থাকলে মরে যায়। তো এখন আমাদের খুব বাজে একটা ফেজ চলতেছে যেখানে প্রত্যেক রাতেই ফ্রস্ট হয়ে যায়। সো খুব বেশি গাছ এরকম নাই পৃথিবীতে যেগুলো তুমি খাও বা আমি খাই এবং যেগুলো ফ্রস্ট টলারেট করতে পারে। তো পেঁয়াজ রসুন একটা এক্সাম্পল। কিছু ঠান্ডা টাইপ শাকসবজি আছে, লেটুস টেটুস, এগুলো কোনো রকম বারে টলারেট করতে, বাট বেশিরভাগ মেইন ক্রপ পারে না। ধরো টমেটো লাগাইলে কখনো হবে না। সো একটু বাজে সময় মার্চ এপ্রিল থেকে আস্তে আস্তে ভালো হওয়া শুরু। এগুলো সব ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেমস, এগুলো না বলা এগুলো। জুবায়ের, তুমি সরি বলো ভাই টেম্পারেচার কত থাকে আপনাদের অন এভারেজ? এখন আজকে মনে হয় 3, 4, 5 এরকম চলতেছে। এমনিতে গত সপ্তাহে আরো কম ছিল, গত সপ্তাহে 1, 2 ছিল। আমি যখন ঢাকায় ছিলাম, যখন আমাদের ডিসেম্বরে দেখা হয়েছে, তখন আরো কম ছিল। এখন আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এখন আস্তে আস্তে ভালোর দিকে বলতে আর কি অনেকদিন 10-15 এর মধ্যে ঘোরাঘুরি করবে, তারপর হয়তো সামার আসলে 18-20 এরকম হবে। আয়ারল্যান্ডে অত বরফ পড়ে না, কিন্তু আবার আয়ারল্যান্ড কখনো গরমও হয়ে যায় এরকম না। ওই মাঝখানের আমাদের ফ্রিজের ভিতরে যেরকম থাকে নর্মাল ফ্রিজে, আয়ারল্যান্ড বেশিরভাগ সময় এরকম থাকে। তো বরফ পড়ে না, কিন্তু পানি অনেক ঠান্ডা থাকে। বেসিক্যালি ফ্রিজ খুললে যেরকম লাগে আয়ারল্যান্ড সবসময় এরকম থাকে। আচ্ছা আচ্ছা। জুবায়ের, তুমি বুয়েটে পড়ছো, তোমার সার্টিফিকেট আছে তো? এটা বলা যায় না। না না ভাই, সার্টিফিকেট টাইম মতো আমি তুলে রাখছি, সো ওটা নিয়ে কোনো ডাউট নাই। তুমি বুয়েটে পড়ছো, নেভাল আর্কিটেকচারে পড়ছো, কখনো মনে হয় নাই যে ক্যারিয়ার ওই দিকে যাইতে হবে? ভিডিওর মধ্যে কিভাবে আসলা তুমি? বেসিক্যালি আমি যখন ফার্স্ট ইয়ারে মাত্র ঢুকলাম, তো ওই সময় না শর্ট ফিল্ম বানানোর একটা ট্রেন্ড চলতেছিল ভার্সিটি গুলোতে। এখন যেমন কন্টেন্ট ক্রিয়েশনের একটা ট্রেন্ড চলতেছে, সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে চায়। ওই সময়টাতে ব্যাক ইন 2015 শর্ট ফিল্ম বানানোর একটা ট্রেন্ড ছিল প্রতিটা ইউনিভার্সিটিতে। সো কোন ইউনিভার্সিটির স্টুডেন্টরা কতটা ক্রিয়েটিভ এটা প্রকাশ পেত হচ্ছে শর্ট ফিল্ম বানাইছে কিনা ওই স্পেসিফিক ডিপার্টমেন্ট স্টুডেন্টগুলা, এরকম ছিল। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি 2015-এ, তখন সবাই চিন্তা করলাম যে ঠিক আছে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো। এখন সমস্যা যেটা হয়েছে যে আসলে কেউই ভিডিও করতে পারি না, কেউই এডিটিং করতে পারি না, কারো কোনো আইডিয়া নাই, কিন্তু সবার ইচ্ছা আছে একটা শর্ট ফিল্ম বানাবো। তো
ওই সময়টাতে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল মানে থাকে না যে আমরা যদি কোথাও চান্স পাই, একটা আবদার থাকে কিন্তু বাবা আমার কাছে, আমি চান্স পেলে এটা দিতে হবে ওইটা দিতে হবে। তো ওরকম করে অ্যাডমিশনের আগে আব্বু আম্মুকে আমি বলেছিলাম যদি আমি চান্স পাই বুয়েটে আমাকে কিন্তু একটা ডিএসএলআর কিনে দিতে হবে। আর তখন ডিএসএলআর অনেক হাইপ, মানে ডিএসএলআর মানে হচ্ছে আপনি অনেক কুল এবং হচ্ছে একদম কি বলবো, তখন হচ্ছে ট্রেন্ডিং এর একদম নাম্বার ওয়ানে চলে যাবেন ডিএসএলআর যদি আপনার হাতে থাকে, ব্যাপারটা এরকম ছিল। সো আমিও হচ্ছে যেহেতু বয়সও কম, ছোট মানুষ, আমি বললাম যে আব্বু আম্মু আমি যদি ভালো কোথাও চান্স পাই আমাকে কিন্তু একটা ডিএসএলআর কিনে দিতে হবে। আব্বু আম্মু বলছে, ঠিক আছে আগে চান্স পাও তারপর দেখা যাবে। সো অ্যাডমিশন টাইমটাতে অ্যাকচুয়ালি যেটা হলো, আমি হচ্ছে শেষের দিকে অনেক ভয় পেয়ে গেছিলাম যে আসলে আব্বু আম্মু বলতেছিল যে হচ্ছে কোথাও যদি চান্স না পাও তোমাকে কিন্তু আমরা প্রাইভেটে পড়াবো না হ্যান ত্যান এইসব। তো ওই সময়টাতে না ওই কেন জানি একটু ভয় ঢুকে গেছিল। তো লাস্ট 3 মান্থস অনেক ভালো মতো পড়ে টোড়ে, প্লাস আমার যে একটা টিচার ছিল সে অনেক হেল্প করেছে। সো ভাগ্যক্রমে বুয়েটে আমার হয়ে যায়। তখন আব্বু আম্মুকে বললাম যে আমার তো বুয়েটে হয়ে গেছে, এখন আমাকে ক্যামেরা কিনে নিতে হবে। একদম সেদিনই আব্বু আম্মুকে নিয়ে ক্যামেরা কিনতে চলে যাই একদম মানে রেজাল্ট পাওয়ার সাথে সাথে। সো খুব বেসিক একটা ডিএসএলআর কিনে 2 মাস খুব হাঙ্কি পাঙ্কি ছবি তুলতেছি, ফুলের ছবি তুলতেছি, ফলের ছবি তুলতেছি, গাড়ির ছবি তুলতেছি, যেটা দেখতেছি সেটার ছবি তুলতেছি। ঠিক 2 মাস পরে ওই আগ্রহটাও চলে গেল, ক্যামেরাটা পড়ে থাকলো আমার ওয়ার্ডরোবের মধ্যে, ব্যাপারটা এরকম ছিল। তো পড়েই ছিল। তো যখন হচ্ছে ওরা শর্ট ফিল্ম বানানোর প্ল্যান করতেছে তখন চিন্তা করা হচ্ছে যে আসলে শুটটা কে করবে, মানে কেউ তো আসলে জানে না শুট কিভাবে করতে হয়। আমি বললাম কি আচ্ছা আমার ক্যামেরা আছে, আমি এটা ট্রাই করি। মানে যেহেতু ক্যামেরাটা পড়েই আছে এবং মানে আব্বু আম্মু মাঝে মাঝে জিজ্ঞেস করে খুব তো ইয়া করে ক্যামেরা কিনাইছো, এখন ক্যামেরা কোথায়? সো জাস্ট ওই জিনিসটা থেকে পার পাওয়ার জন্য আমি যেটা করলাম যে বললাম যে ঠিক আছে আমি শুটটা করব। শুটের প্যারাটা যখন হয়ে গেল কমপ্লিট, এখন ওরা চিন্তা করতেছে কি যে ভিডিওটা তাহলে এডিট কে করবে, কারণ এডিটিং এর কেউই কিছু জানে না। সো আমি যেটা চিন্তা করলাম যে ঠিক আছে একটা কাজ করি, আমার তো একটা পিসিও আছে, খুবই পটেটো একটা পিসি ছিল কোর i3 কোনো মতো রান করতো আর কি। এবং ওখানে হচ্ছে আমার না একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইনস্টল করা ছিল, খুবই বেসিক একটা সফটওয়্যার, জাস্ট কম্পাইল করে কিছু একটা বানানো যায় এরকম। তো আমি যেটা করলাম, আমি বললাম যে ঠিক আছে এডিটটাও আমি করব। আমার প্ল্যানটা ছিল কি যে এডিটিং পারি না ঠিক আছে, বাট টিউটোরিয়াল দেখে তো শিখে নেওয়াই যায়। তো এই জিনিসটা আমার প্র্যাকটিস হয়েছিল হচ্ছে অ্যাডমিশন টাইমে, যখন হচ্ছে কিছুতে আটকে যেতাম ম্যাথটা, ডাইরেক্ট হচ্ছে ইউটিউবে চলে আসতাম। কোনো না কোনো ইন্ডিয়ান টিউটর থাকেই, সে হচ্ছে একটা সলিউশন দিয়ে বসে থাকে। তো ওইটা না একটা ভালো একটা প্র্যাকটিস করে দিছিল যে টিউটোরিয়াল দেখে যে কোনো কিছু শেখা যায়। তো ওইটার ধারাবাহিকতায় অ্যাকচুয়ালি যেটা করলাম, এডিটিংটা হচ্ছে আমি টিউটোরিয়াল দেখে শেখা শুরু করলাম অল্প অল্প। আর শর্ট ফিল্ম যখন শুটিং হচ্ছে তখন হচ্ছে কিভাবে ক্যামেরা অপারেট করতে হয়, অ্যাপারচার কি, এফপিএস কি, শাটার স্পিড কি, আইএসও কি, এগুলো হচ্ছে অনলাইনে দেখে দেখে শিখে ফেললাম। এই তো ওখান থেকেই শুরু, ওই শর্ট ফিল্মটা দিয়ে শুরু, ওটা করে বেশ মজা পেলাম। এরপরে হচ্ছে আমার কাছে সবসময় একটা ক্যামেরা থাকতো, আমাদের ক্যাম্পাসে যাই হতো, ফেস্টিভ্যাল, রং ছোড়াছুড়ি, তারপর হচ্ছে কনসার্ট, আমি সবসময় হচ্ছে ক্যামেরা নিয়ে হাজির। এবং একটা অভ্যাস হয়ে গেল যে ঠিক আছে যাই হয় আমি হচ্ছে ছোট্ট একটা কন্টেন্ট বানিয়ে হচ্ছে আপলোড করতে থাকি। ওই যে ব্যাপারটা শুরু হলো, করতে 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 আমি যখন 4th ইয়ারে আছি তখন দেখলাম কি আমার হাতে এত বেশি কাজ আছে, আমার কোনো টিউশনি করা লাগতেছে না। অ্যান্ড আমি যদি কোনো একটা জব না করে জাস্ট এটাই করি, আমার ওটা থেকে বেশি আর্নিং চলে আসে। সো যখন দেখলাম করতেও ভালো লাগতেছে, ভালো আর্নিংও আসতেছে, তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি এটা ট্রাই করি। সো কখনো জব টব ট্রাই করা হয় নাই, এটাতেই যে শুরু করলাম। আর এখন তো হচ্ছে করতে করতে আপনার সাথে এখন সেই গল্পটাই করতেছি। এই তো ভাই ইন ব্রিফ আর কি আমার জার্নিটা এরকম ছিল তুমি আর কি। আর আপনারা যারা বাই এনি চান্স জুবাইরকে চিনেন না, আমরা শুরুতে এমনি জোক করতেছিলাম, বাট বাই এনি চান্স কেউ যদি আসলে না চিনে থাকে, ওর খুব বড় সোশ্যাল মিডিয়া, ইউটিউবে 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল কয়েকদিন আগে, 5 লাখের দিকে মনে হয় চলে যাচ্ছে তুমি। তো বেশ বেশ বিগ ডিল। ওই আমাদের ইন্ডাস্ট্রির বাইরে ভিডিও টিডিও ইন্ডাস্ট্রিতে খুবই বড় ডিল। জুবাইর যে এত কষ্ট করে আমাদের এত সময় দিয়েছে আমাদের ধরে না না এই ভাই কি যে বলে। এই এই যে তুমি ভিডিও করতেছো, র্যান্ডম একটা ডিএসএলআর কিনছো, একটা র্যান্ডম ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, বাজে একটা কম্পিউটার আছে, মোটামুটি ভিডিও এডিটিং বেসিক জিনিসপত্র হচ্ছে আপলোড দিচ্ছ। এই আপলোড গুলো কই দেওয়া হইতো? তো তখন কি তুমি অলরেডি নিজের চ্যানেলটা খুলে ফেলছো? তখন হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে দিতাম ভাই, কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইলে?
ফেসবুক প্রোফাইলে, হ্যাঁ, কারণ হচ্ছে এটাই ছিল অনলি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আসলে দেওয়া যায়। আর আমার একটা ইউটিউব চ্যানেল আমি খুলে রাখছিলাম, এটা খুলছিলাম 2016 সালে। সো ইউটিউব চ্যানেল খোলার মেইন রিজনটা ছিল কি, ফেসবুকে যখন ভিডিওগুলো দিতাম সব কিছু স্ক্যাটার্ড হয়ে থাকতো, গুছানো ছিল না কোথাও। সো আমার আইডিয়াটা ছিল কি যে অনেকে মাঝে মাঝে হচ্ছে মানে অনেককে আমি ভিডিও দেখাতে মানে চাইতাম যে এই ভিডিওটা আমি করেছি। সো ইউটিউবের প্ল্যানটা ছিল আমার ভিডিওগুলো যেন একটা লিঙ্কেই জাস্ট দেখানো যায় মানুষকে, এই ভিডিওগুলো আমি করতাম। সো ইউটিউবে হচ্ছে জাস্ট আমার ফেসবুকে যেগুলো দিতাম জাস্ট সেভ করে রাখার জন্য দেওয়া আর কি। সো বাট ওই যে কন্টেন্ট বানাবো বা রেগুলার বেসিসে ভিডিও বানাবো এরকম কোনো আইডিয়াও ছিল না, কোনো ইচ্ছাও ছিল না। সো বুঝছি। আর কখন এই যে তুমি যে বললা যে লাস্টে আসতে আসতে বুয়েটের ফার্স্ট ইয়ারে আমি ক্যামেরা কিনে ভিডিও রেকর্ড করা আর এডিট করা শুরু করছি, এগুলো ফেসবুকে আপলোড দিচ্ছি, মাঝে মধ্যে ইউটিউবে আপলোড দিচ্ছি। লাস্ট ইয়ারে এসে আমি দেখলাম যে আমার এখন এত কাজ যে আমার টিউশনিও করা লাগতেছে না। অন্য কোনো নেভাল আর্কিটেকচার তো মনে হয় বেশ, মানে নাম শুনে মনে হয় বেশ জটিল একটা সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্টে পরে মানুষজন তো ভিডিও এডিটর হয় না, এটা তো আমরা বুঝি। ডেফিনেটলি না, হয় না। তো এই ফোর্থ ইয়ারে আসতে আসতে আমার মনে হলো যে এখন আমার এত কাজ আসতেছে যে আমার এই ক্যারিয়ারেও যাইতে হবে না, টিউশনিও করাইতে হবে না, অন্য কোনো কিছু করাইতে হবে না। এত কাজ কিভাবে আসা শুরু হইলো? আচ্ছা, বেসিক্যালি যে জিনিসটা ছিল, আমি যখন থার্ড ইয়ারে ছিলাম বা সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে, আমাদের বুয়েটের একজন সিনিয়র ছিলেন, ওনার একটা ডিজিটাল এজেন্সি ছিল। সো বেসিক্যালি ওনার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছিল, উনি হচ্ছে বুয়েট শেষ করার আগেই ডিজিটাল এজেন্সি নিয়ে কাজ করা শুরু করতো, এবং বাই দ্য টাইম উনি শেষ করে ফেলেছেন, মানে ভালো পরিমাণ ওনার এজেন্সির কাজ টাজ ছিল। উনি আমাকে একদিন বললো যে আমার তো মাঝে মাঝে টুকিটাকি ভিডিওর কাজ টাজ থাকে, তুমি কি একবার ট্রাই করে দেখবা কিনা। সো তখন হচ্ছে মানে আমার জন্য তো ব্যাপারটা একদম খুবই সোনার হরিণ পাওয়ার মতো, যে যে কাজটা করি হচ্ছে শখের বসে, সেটার জন্য এখন আমাকে টাকা অফার করতেছে। সো আমি বললাম যে ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি ট্রাই করে দেখি। তো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিডিও করলাম সবার আগে। আমি আপনি চিনবেন হয়তো, উড হাউস গ্রিলের নাম কি শুনেছেন ফারহান ভাই? শুনছি মনে হয় গুলশানে। মানে ঢাকার, হ্যাঁ ঢাকার মধ্যে মানে স্টেক হাউসের মধ্যে ফেমাস আর কি, মানে ওরাই প্রথমে আর কি ব্যাপারটা আই ইন্ট্রোডিউস থিঙ্ক আমি চিনি। ওর মালিকের নাম কি মুমু নওশিন হক? আচ্ছা, আমরা ডিটেলে না যাই। সম্ভবত মালিক বা মালিকের বউ দুজনের কেউ একজন আমার ক্লাসমেট। ও আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি যেটা হলো, ওদের সাথে হচ্ছে মানে ওনার ক্লায়েন্ট ছিল হচ্ছে ওই বুয়েটার ভাইয়ের যে এজেন্সি সেটা। সো ওখানে হচ্ছে একটা ভিডিও করলাম আর কি। আমার হচ্ছে তখন তো হচ্ছে গিয়ার টিয়ার তেমন ছিল না, ওই যে আমার একটা ক্যামেরা ছিল আর একটা অ্যাকশন ক্যাম ছিল, ছোট একটা ক্যামেরা অ্যাকশন ক্যাম। তো ওটা দিয়ে হচ্ছে একটা ভিডিও করলাম, যতটুকু আমার কাছে মনে হয়েছে যে করা, কারণ তখন তো কিছুই জানতাম না, একদম বেসিক নলেজ দিয়ে যতটুকু পারতাম করলাম। এবং মানে ওটার জন্য হচ্ছে ফার্স্টে পেমেন্ট নিয়েছিলাম আমি 2000 টাকা, মানে একটা ভিডিও শুট করে। কি করছিল বলো তো? সো তুমি উড হাউস গ্রিলে গেলে, এটা একটা রেস্টুরেন্ট, তুমি একটা অ্যাকশন ক্যামেরা নিয়ে গেলে, একটা নর্মাল ক্যামেরা নিয়ে গেলে, তারপর কি করলা? মানে খাবারের ভিডিও করলা এরকম? না, খাবারের ভিডিও না, অ্যাকচুয়ালি আমার না ততদিনে একটা সিগনেচার স্টাইল ক্রিয়েট হয়ে গেছিল। সেটা হচ্ছে মানে আমি যেমন বুয়েটা যেটা করতাম, অনেক ওয়াইড অ্যাঙ্গেলে অনেক ভিডিওগুলো করতাম। তো সো ওয়াইড অ্যাঙ্গেলে যখন আমি একটা ভিডিও করে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, ওই ভিডিওটা না খুব সুন্দর একটা ইমার্সিভ ভিউ দেয় আর কি, যে একটা পুরো ওয়াইড অ্যাঙ্গেলে আস্তে আস্তে আগাচ্ছে। সো ওই স্টাইলটা না অনেকে পছন্দ করতো, একটু ইউনিক ছিল। কারণ নর্মালি না ওই সময় ওয়াইড অ্যাঙ্গেলে মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে না ভিডিও করার ট্রেন্ড খুব একটা ছিল না। আর আমি যেটা করতাম, অ্যাকশন ক্যামকে একটা মোবাইল গিম্বালের সাথে মাউন্ট করে মানে অনেক একটু কারসাজি করে হচ্ছে একটা সেটআপ বানাইছিলাম। সো ওটা যে বানানো যায় এটা আসলে আমার মনে হয় না যে ওই সময় কেউ চিন্তা করছিল। সো ওই ভিডিওগুলো না বেশ পছন্দ করতো মানুষ, একটু ইউনিক একটা পয়েন্ট অফ ভিউ থাকতো। তো ওখানে যেটা করলাম মানে, আর ওই রেস্টুরেন্টটা না তখন অনেক ছোট ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে, বাট তখন না একটা জাস্ট করিডোরের মতো ছিল। সো একটা ছোট জায়গাতে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে যখন ভিডিওটা করলাম, মানে জায়গাটাকে অনেক বড় লাগতেছিল এবং সুন্দর আসছিল ওর ভিডিওটা ওভারঅল। আর মানে ওদের যে আইডিয়াটা বেসিক্যালি যেটা ছিল, ওরা হচ্ছে কোনো একটা ফুড সার্ভ করার আগে র মিটটা দেখায় নেয়, যেটা হচ্ছে আমাদের র মিট, এটা আপনাকে সার্ভ করবো আমরা। এটার জন্য বেশ একটা হাইপ ক্রিয়েট হয়েছিল। এই জিনিসটা না সুন্দর মতো আমি ফুটায় তুলতে পারছিলাম ভিডিওর মধ্যেই, যে হচ্ছে পুরো রেস্টুরেন্টটা দেখালাম, অর্ডার দেওয়ার আগে মিটটা দেখালো, দেন মিটটা সিজলড হলো, দেন সার্ভ করলো। সো উনিও পছন্দ করলো, ভিডিওটাও কেমন জানি ব্যাটে বলে মিলে গেল, আমার ওই ওই সময়ের স্কিল অনুযায়ী অনেক ভালো ছিল। সো তখন থেকে হচ্ছে কাজটা শুরু হলো, এবং উড হাউস গ্রিল আরো বেশ কিছু কাজ আমি করলাম একদম প্রথম দিকে। এরপর হচ্ছে ওই যে ওই বুয়েটের যে সিনিয়র ভাই আছে, উনি আমাকে ওয়ান বাই ওয়ান হচ্ছে আস্তে আস্তে আরো বেশি মানে তখন মেইনলি ক্লায়েন্ট ছিল হচ্ছে রেস্টুরেন্ট গুলো, এরকম করে করে আরো কাজ আনা শুরু করলো। ওখান থেকে মেইনলি প্রফেশনালি কাজ করা শুরু। ওইটার 1 বছর পরে ওই কাজগুলো দেখে দেখে বাইরের এজেন্সি গুলোর মানুষজন হচ্ছে নক দেওয়া শুরু করলো, যে আমার তো এরকম একটা ক্লায়েন্ট আছে, আপনি কি পারবেন কিনা। সো আর আমার ক্ষেত্রে সুবিধাটা ছিল কি, অল ইন ওয়ান প্যাকেজ, যে আমি ভিডিও করব, আমি এডিট করব। সো ওদের আসলে ওই প্যারাটা নাই যে হচ্ছে ওকে এডিট ভিডিও করাবো, ওকে দিয়ে এডিট করাবো আরেকজনকে দিয়ে। সো আমাকে সে হচ্ছে পুরো ব্রিফটা দিয়ে দিত, আমি ওটার মতো করে হচ্ছে ভিডিওটা কমপ্লিট করে দিয়ে দিতাম।
সো এই তো এভাবে আর কি আস্তে আস্তে কাজগুলো আর কি ওয়ান বাই ওয়ান বাড়া শুরু করেছে। এইটা কি একটা রেয়ার কম্বো যে যিনি ভিডিও করবেন তিনি এডিট করবেন? এটা কি জেনারেলি হয় না মার্কেটে? সিস্টেমটা কি আসলে? একটু রেয়ার, কারণ নর্মালি হচ্ছে দেখা যায় কি যে ক্যামেরা নিয়ে কাজ করে ও ক্যামেরাতেই স্পেশালাইজড হয়। ইনফ্যাক্ট অ্যাকচুয়াল ভিডিও প্রোডাকশনে, দ্যাট মিনস টিভিসি ওভিসি এসব প্রোডাকশনে তো এটা আরো স্ট্রিক্ট। যে সিনেমাটোগ্রাফি করবে ও এডিটিং এর ধারের কাছেও আসে না, বা ওর দরকার নাই আসলে এডিটিং শেখা। আবার যে এডিটিং করবে ওর ক্যামেরা হাতে নেওয়ার দরকার নাই। সো এই হাইব্রিড মডেলটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে খুব রিসেন্ট টাইমসে, ওই 15, 16, 17 ওই টাইমের মধ্যে। এখন অনেকে আছে, এখন হচ্ছে অনেকেই এটা অ্যাডাপ্ট করে, বাট ওই সময়টাতে এটা একটু রেয়ার ছিল। ব্যাপারটা ছিল এরকম, কেউ যদি শুটিং করে তাহলে সে ওই ওই ব্যাপারটাতে এক্সপার্ট, এডিটিং পারে না। কেউ এডিটিং করলে শুটিং আবার খুব একটা এক্সপার্ট না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, দুইটাই আমি মানে দুইটার একটা ব্যালেন্স ছিল আর কি। সো অল ইন ওয়ান সলিউশন বলা যায় আর কি। বুঝতে পারছি। সো এই প্রথম 2000 টাকা দিল ওই উড 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 হাউস গ্রিলের কাজ বা ওই রেস্টুরেন্টের কাজ। বেসিক্যালি হ্যাঁ, টাকাটা দিয়েছে এজেন্সি, বাট হ্যাঁ এক হাত হয়ে আসছে, ওনারা ওনাদের পার্টটা রেখে তারপর তোমাকে দিয়েছে একটা সাব কন্ট্রাক্টর টাইপ ডিল। এই ডিল হইলো, তারপরে আস্তে আস্তে এরকম অনেকগুলো কাজ করা হলো, তারপর ইন্টারন্যাশনাল মার্জনের সাথে কাজ করা হলো, আরো অনেকে এই পোর্টফোলিও দেখে তোমাকে খুঁজে বের করে কাজ দেওয়া শুরু করলো। তখনও তো তুমি বুয়েটে পড়তেছো তাই না? সেকেন্ড থার্ড ইয়ার চলতেছে এরকম সময়? থার্ড ইয়ার। সো থার্ড ইয়ার চলতেছে, পড়াশোনা নর্মালি চলতেছে, কোনো একটার কারণে আরেকটা কোনো ঝামেলা হয় নাই? না, ওই সময় না, যেমন ফারহান ভাই এখন যেমন আমার একটা আর্ট মানে আর্টও না আসলে, আমার একটা রেসপন্সিবিলিটি চলে আসছে, আমাকে হয়তো উইকলি এতটা কন্টেন্ট দিতে হবে জাস্ট টু স্টে রিলেভেন্ট। বা অ্যাকচুয়ালি আমার মানে এই জিনিসটাকে আমি যদি আমার ব্রেড এন্ড বাটার করে মানে চলতে চাই, আমাকে উইকলি এতটা কন্টেন্ট দিতে হবে, একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে আমার। ওই সময়টা না ব্যাপারটা এরকম ছিল না। আমার কাছে ভালো লাগতেছে আমি করলাম, ভালো লাগতেছে করলাম না, ব্যাপারটা অনেকটা এরকম ছিল আর কি। কোনো প্রেশার ছিল না একদম, এই আর কি। বুঝতে পারছি। ওকে, সো 4 বছর পরে আমাদের যখন বুয়েট শেষ হইলো, তখন আমরা দেখলাম যে এখন আমাদের এত এনাফ কাজ আছে যে আমাদের আর চাকরি বাকরি করার দিকে যাওয়ার দরকার নেই। খুবই ফরচুনেট একটা পজিশন। কিরকম আয় রোজগার হচ্ছিল তখন, যেই কারণে আর চাকরির দিকে যাইতে দরকার হবে মনে হয় নাই? যখন হচ্ছে আমার আমি যখন মাত্র গ্র্যাজুয়েট করেছি, দ্যাট ইজ হচ্ছে বুয়েটের সবকিছু শেষ, ওই সময়টাতে আমি বলবো অ্যারাউন্ড 80, মানে 60 to 80 এর 60 মধ্যে থেকে হচ্ছে 80,000? মান্থলি। হ্যাঁ, মানে 60 থেকে 80,000 আমার হচ্ছে কমফোর্টেবলি চলে আসতো। দ্যাট ইজ আমি হান্ট করছি না, আমার কাছে হচ্ছে কোয়েরি আসছে, কাজগুলো নিচ্ছি, করে ডেলিভার করছি, ব্যাপারটা এরকম আর কি। সো এরকম অ্যামাউন্ট হচ্ছে ওই সময় চলে আসতেছিল। ওকে, নাইস। এরপরে এই পুরা ব্যাপারটার মধ্যে তখন পর্যন্ত আমি ধরে নিচ্ছি, কথা শুনে মনে হচ্ছে, বাট কারেক্ট মি যদি আমি ভুল বলে থাকি, তখন মনে হচ্ছে যে একাই করতেছো জিনিসপত্র। মনোক্রম জিনিসটা তারপরে কখন আসলো এবং এই পুরা গল্পের মধ্যে মনোক্রম কিভাবে ফিট হয়? আচ্ছা, সো 2019 যখন আমি এটা শুরু করলাম, এবং মানে মাত্র তো গ্র্যাজুয়েট করেছি, ব্যাপারটা যেটা হয় গ্র্যাজুয়েশনের পর একটা দল হচ্ছে আগে থেকে ডিটারমিন করা থাকে, মানে অ্যাকচুয়ালি আমি বুয়েটের কথা বলছি, যে ওরা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যাবে, ওরা আগে থেকে জানে। আরেকটা দল হচ্ছে ওরা দেশে আগে দেখতে চায়, মানে ওরা হচ্ছে আগে দেশে সেটেল হবে, এই প্ল্যানটা থাকে। দেন মানে স্টেপ বাই স্টেপ হচ্ছে ওই অনুযায়ী ওরা ডিসিশনটা নেয়। সো আমার ক্ষেত্রে যেহেতু আমার আগে থেকে প্ল্যান ছিল না আমি বাইরে যাব, ওরকম কোনো প্ল্যান ছিল না, আমার দেশেই থাকারই প্ল্যান। আর যেহেতু আমি ফ্যামিলির মধ্যে ছোট ছেলে, আমার বড় ভাই হচ্ছে দেশের বাইরে থাকে, সো আগে থেকে আমার প্ল্যান ছিল আমি দেশের মধ্যেই থাকবো। সো ওই বের হওয়ার পরই না সবাই একটু কনফিউজ থাকে আসলে মানে কি করা উচিত। কেউ কেউ বিসিএস এর জন্য পড়ে, কেউ কেউ চাকরিতে ঢুকে যায়, কেউ কেউ হয়তো অন্য কিছু ট্রাই করে। সো ওই টাইমটাতে যেহেতু আমার অনেক কাজ অলরেডি আছে, আমাকে কিন্তু আর চিন্তা করা লাগে নাই যে আসলে আমি এখন কি করতে পারি যেটা করলে আমার কিছু আর্নিং হবে। কারণ মাত্র পাস করার পরে সবার একটা কিন্তু আর্জ থাকে যে আমি মাত্র পাস করলাম, এখন তো কিছু আর্ন করা দরকার, এখন তো আসলে আমি বাবা মার উপর ডিপেন্ড রাখলে হবে না, ব্যাপারটা খারাপ দেখায়। সো ওই সময় হচ্ছে যেহেতু আমার কাছে অলরেডি অনেক কাজ ছিল, একটা ক্যাশ ফ্লো ছিল, আমি যেটা করলাম ওটা কন্টিনিউ করতে থাকলাম, যে কাজ আসলো আমি নিয়ে ফেললাম। এখন আর কোনো প্রেশার নাই যে আমার টার্ম ফাইনাল আছে সামনে বা এখন পারছি না, ক্লাস আছে, সো যতগুলো কাজ আছে আমি নিয়ে ফেললাম। তো নেওয়ার পরে 2019 শেষের দিকে একটু চিন্তা ভাবনা করে, মানে তখন আসলে একটা ডিসিশন আমাকে আসতে হবে যে আমি কি এই সেক্টরে কাজ করব নাকি আমি ইঞ্জিনিয়ারিং এ ব্যাপারটা পার্সিউ করব। সো আমি যেটা করলাম, আমি হচ্ছে কোনো রিস্ক নিলাম না, আমি চিন্তা করলাম আমি 1 বছর টাইম দিব জাস্ট টু সি যে আমি শুধুমাত্র এই সেক্টর মানে ভিডিও প্রোডাকশন সেক্টরে থেকে সাস্টেইন করতে পারি কিনা। কারণ এর আগে তো ছিল হচ্ছে আমি জানি আমার ক্লাস আছে, মানে আমার একটা মেইন জিনিস আছে, এটা সাইড হিসেবে আমি করছি,
কিন্তু এখন ডিসাইড করলাম যে সাইড হিসাবে না, আমি অ্যাকচুয়ালি ফুল টাইম কাজ করব ফর 1 ইয়ার, এবং আমি দেখবো যে আসলে আমি সাস্টেন করতে পারি কিনা, দেন আমি ডিসাইড করব। সো ওই 1 বছর হচ্ছে একদম ডেডিকেটেডলি হচ্ছে আমি ভিডিও প্রোডাকশন নিয়ে কাজ করলাম। 20-তে হচ্ছে একটা একটা হিট চলে আসলো কোভিড এর জন্য। সো খুব ভালো যাচ্ছিল, 19-এর শেষ থেকে অনেক ভালো ভালো কাজ পাচ্ছিলাম। ইনফ্যাক্ট 2020-তে হচ্ছে তাহসান ভাইয়ের সাথে আমি কাজ করেছিলাম, যেখানে হচ্ছে আমার মানে ব্যাপারটা আমার জন্য পুরো ড্রিম কাম ট্রুর মতো ছিল। যে মানে তাহসান ভাইয়ের মতো এত রেপুটেড একজন আর্টিস্ট, ওনার সাথে ওনার জন্য হচ্ছে ভিডিও করে দিচ্ছি আমি, ইনফ্যাক্ট শুটিং এন্ড এডিটিং দুটোই। সো খুব ভালো যাচ্ছিল, বাট ওইটা করার কিছুদিন পরে হচ্ছে কোভিড শুরু হলো, সবকিছু অফ। তো ওখানে হচ্ছে আসলে একটু মানে একটু না অনেকটুকুই একদম বাসায় বসেছিলাম, তো অনেকটুকুই থেমেছিল। তো ওখানে একটা ডাউট চলে আসছিল আমার মধ্যে, যে আসলে এখন তো মানে এরকম সিনারিও যে হবে এটা তো কেউ ভাবেও নাই। আর ভিডিও প্রোডাকশন এমন একটা জিনিস যে বাসায় বসে করব, যেহেতু আমি হাইব্রিড মডেলে কাজ করতাম, আমি শুট করে আমি এডিট করে দিয়ে আসতাম। সো একটা না হলে তো আর একটা আসলে হচ্ছে না। তো তখন দেখলাম যে আসলে মানে যে পেজটা ছিল হুট করে একদম থেমে গেল। আবার 2020-তে হচ্ছে আমার ইউটিউব শুরু করা, বাসায় বসে বসে বোর্ড হতে হতে আমি মানে প্রায় 2 মাসের মতো কিছুই করতেছিলাম না, খালি লিটারালি বাসায় বসে এই নেটফ্লিক্সে সিরিজ, আর কিচ্ছু করার নাই। সো ওই বোর্ডন থেকে অ্যাকচুয়ালি শুরু হলো ইউটিউবটা। তো তখন আবার হচ্ছে আমার ইউটিউব জাস্ট বুম করলো। মানে প্রথমে ছিল হচ্ছে মানে 10,000 সাবস্ক্রাইবারও ছিল না, মানে সাবস্ক্রাইবার যে হইতে পারে এই ব্যাপারটা, এই আইডিয়াটাই তখন আমার ছিল না। তো তখন হচ্ছে হুট করে 10,000 হয়ে গেল একবার, 10 থেকে 50, 50 থেকে 1 লাখ উইদিন 3 মান্থস। সো মানে ওই জিনিসটা দেখে এত বেশি ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে মানে এটা কিভাবে পসিবল। আর ওই জিনিসটা হয়েছিল হচ্ছে আমি তখন অনেক বিহাইন্ড দ্য সিনস করতাম, মানে কোনো একটা ইজি অ্যাডভার্টাইজমেন্ট ইজিলি দেখাই দিতাম, আর একটা কঠিন অ্যাডভার্টাইজমেন্ট আমি ফোন দিয়ে করছিলাম। সো ওই জিনিসটা হচ্ছে মানুষ অনেক অবাক হয়েছিল, যে আরে এটা ফোন দিয়ে করা যায়, এটা তো আমরা ভাবি নাই। কারণ যে ক্রিয়েটর হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্টটা করছিল ওর হচ্ছে অনেক দামি সেট আপ ছিল, মানে প্রায় 8-10 লাখ টাকার সেট আপ ছিল। ওটা আমি একটা 25,000 টাকা দামের ফোনে করছিলাম। So মানুষজন হচ্ছে ওয়াও এটা ফোনেও করা যায়, এটা তো আমি ভাবি নাই। তো যেটাই হোক, মানে ওটা হচ্ছে ইউটিউবের কাহিনী, ওটা হচ্ছে আমি আর মানে এলাবোরেট না করি। তো 2021-এ কোভিডও আস্তে আস্তে হচ্ছে একটু মানে রিকভার করতেছে। তখন দেখলাম কি যে না আমার এনাফ কাজ আছে, এবং 2019 থেকে 21 ইনক্লুডিং কোভিড টাইম ভালো মতোই সার্ভাইভ করতে পেরেছি। তখন হচ্ছে আই ডিসাইডেড যে আমি আসলে এটাই করতে চাই, এবং যেহেতু এটাই করতে চাই এটাকে আসলে অফিসিয়ালি স্টার্ট করাটা মানে ওটাই লজিক্যাল। তখন হচ্ছে আই স্টার্টেড মনোক্রম ইন 2021। আমি সাথে আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, আমরা সেম ব্যাচেরই। ওরও হচ্ছে ভিডিও করতে অনেক ভালো লাগে, ভিডিও এডিটিং অনেক ভালো লাগে, অ্যাকচুয়ালি ভালো করে। সো আমরা দুজন মিলে সাথে হচ্ছে আমাদের আরেকজন সিনিয়র ভাইয়া ছিল, উনিও বুয়েটের সিনিয়র, বাট উনি হচ্ছে উনার একটা ভালো মানে এজেন্সি বিজনেসের সাথে উনি ইনভলভ ছিল। সো কাজের যে ব্যাপারটা থাকে না, যে কাজগুলো আসলে কোত্থেকে আসবে, কোন চ্যানেল থেকে আসবে, ওই ব্যাপারটা তো ওই ভাইয়াটা অনেক হেল্প করেছিল। সো বেসিক্যালি এভাবেই মনোক্রম স্টার্ট করলো 2021-এ। বুঝতে পারছি। বুয়েটের ক্ষেত্রে এই ব্যাপারটা আমি অনেক বেশি দেখি, এগেইন ভুল হইলে তুমি আমাকে বললো, যে বুয়েটের মানুষরা কেমনে জানি অন্য বুয়েটিয়ানদের কাছ থেকে অনেক হেল্প পায়, নেটওয়ার্কের এফেক্ট বেনিফিটটা বুয়েটের মানুষদের। আমি নর্থ সাউথের অন্য কারো কে নর্থ সাউথে যে পড়ছে আমি ঠিক শিওরও না, আমার ফ্রেন্ড আমি জানিও না কে যে নর্থ সাউথে পড়ছে। ট্রিনিটি থেকে আমি একটু পাই, বাট এমন আহামরি পাই বলে মনে হয় না। বাট বুয়েটের প্রায় যার সাথেই আমার কথা হয় সেই আমাকে বলে যে অমুক বড় ভাই এই জিনিস করে দিছিল, অমুক ছোট ভাই এই জিনিস করেছে। একদম ধরো সোহাগ ভাইদের থেকে শুরু করে তোমাদের থেকে সবার মোটামুটি সিমিলার একটা পয়েন্টে একটা এরকম স্টোরি আছে যেখানে অন্য আরেকজন বুয়েটিয়ান কোনো একটা ব্যাপারে হেল্প করছে। এই জিনিস কি অর্গানিক্যালি হয় না এটার কোনো স্ট্র্যাটেজি আছে, কেন হয়? এটা ভাই আসলে এই কারণে যে বুয়েটে অ্যাকচুয়ালি ওই একটা ট্র্যাডিশন থাকে যে পিঠাপিঠি ব্যাচ যারা থাকে ওদের সাথে না অনেক বেশি কি বলবো পরিচিত হওয়া, টাইম স্পেন্ড করা, তারপর হচ্ছে একটু আড্ডা দেওয়া, খাতির করা, এটা আসলে সিনিয়ররা নিজে থেকেই করে। সো ওই ট্র্যাডিশনটা ফলো আপ হতে 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 এখন যেহেতু আমরা ক্যাম্পাসে দেখে আসছি যে আমাদের হচ্ছে ইমিডিয়েট সিনিয়র বা হয়তো যারা অলরেডি ক্যাম্পাসে আছে তাদের সাথে হচ্ছে খুব ভালো খাতির, আড্ডা দেই, কথা বলি, আমাদের রুমে চলে আসে, তাদের রুমে চলে যায় হলে থাকলে। সো দেখা যায় যে এর থেকেও সিনিয়র কারোর সাথে দেখা হলে না অটোমেটিক ভাবে ভাই কেমন আছেন, কেমন চলতেছে, ওই ব্যাপারটা না চলে আসে। সো ওই ভাইয়ারাও না ভাবে হচ্ছে আপন করে নেয় আর কি। ইনফ্যাক্ট ফারহান ভাই একটা আমি বলি যে 97 ব্যাচের একজন ভাইয়া আছেন, তো উনি দেশের বাইরে থাকেন আর কি। তো উনাদের রিউনিয়ন হয়, আমাদের বুয়েটের বিভিন্ন ব্যাচের রিউনিয়ন হয়। তো একবার হচ্ছে ওদের রিউনিয়ন হচ্ছিল,
তো ওখানে অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, আমি হচ্ছে ওনাদেরকে একটা ভিডিও করে দিয়েছিলাম, এবং ভিডিওটা ওনাদের এত পছন্দ হয়েছে বা এত খুশি হয়েছিলেন, উনি নিজে থেকে একটা ড্রোন আমাকে গিফট করেছে, বলে তুমি হচ্ছে আরো ভালো করে ভিডিও বানাও, মানে আমি চাই তুমি হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট, তুমি যে সেক্টরে আছো এরকম হও, এবং এই জন্য যদি এই ড্রোনটা তোমাকে হেল্প করে, এটাই হচ্ছে আমার একটা বড় পাওয়া হবে। তো আমি তখন অবাক হয়ে গেলাম যে আসলে মানে ড্রোনটা আসলে তখন আমার কাছে ছিল হচ্ছে মানে ড্রিমের থেকেও বড় একটা জিনিস। তখন হচ্ছে বুয়েটের মাত্র মানে 4th ইয়ারে পড়ি, বাট উনি হচ্ছে আমাকে দিয়ে দিছে জাস্ট সো আমি আরো বেটার ভিডিও বানাতে পারি। তো এই জিনিসগুলো আর কি অনেক টাচ করে। আর আরেকটা জিনিস ছিল যেটা, যে ধরেন নর্মালি আমরা অ্যাজিউম করি কি যেহেতু বুয়েটে আছি সবাই হচ্ছে একটু আতেল টাইপ, নার্ড টাইপ, হয়তো এই ব্যাপারটাতে সবাই ডিসকারেজ করবে যে যায়ও না, মানে এখানে তো ফিউচার নাই, বা তুমি ইঞ্জিনিয়ারিং এ স্টিক থাকো। বাট বুয়েটে না উল্টাটা হয়েছে, মানে যেই হচ্ছে সিনিয়র ছিল এনকারেজ করছে যে তুমি করো, মানে সবসময় যে টিপিক্যাল জিনিসপত্র করতে হবে এটা তো না, So, তুমি ডিফারেন্ট করতেছো, এটা ডেফিনেটলি ভালো। এই জিনিসটা আমার কাছে অনেক সারপ্রাইজিং ছিল যে সবাই অনেক সাপোর্টিভ ছিল। উল্টাটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, যে ওদিকে যাও না, রিস্কি প্যাথ, কি দরকার, বাট এই ব্যাপারটাতে সাপোর্ট পেয়েছিল। মনোক্রম যখন শুরু করলা তুমি, তোমার স্কুল ফ্রেন্ড আর বড় ভাই, মনোক্রমের ক্লায়েন্টও কি ওই একইভাবে আসতেছিল, যে যারা এতদিন জুবাইর তালুকদারের ক্লায়েন্ট হইতো এখন ওরা আর জুবাইর তালুকদারের ক্লায়েন্ট না হয়ে মনোক্রমের ক্লায়েন্ট হয়? ব্যাপারটা কি এরকম, নাকি নিজেরা কোনো মার্কেটিং করা হয়েছে ক্লায়েন্ট পাওয়ার জন্য? এটা হচ্ছে একটা চ্যানেল ছিল যেখানে হচ্ছে আমার আগে যে ক্লায়েন্টরা ছিল তারা হচ্ছে আসতেছিল, এবং আরেকটা চ্যানেল ছিল হচ্ছে আমরা বিভিন্ন এজেন্সিতে পিচ করে করে, প্লাস ওই যে বুয়েটিয়ান সিনিয়র ভাইয়াটা ছিল উনার থ্রুতে বিভিন্ন লিঙ্ক কালেক্ট করে আমরা হচ্ছে পিচ করে আসতাম, ওখান থেকেও বেশ ভালো কিছু কাজটা আসতো, এবং ওই ভাইয়াটার যে এজেন্সিটা ছিল সেখান থেকেও আসলে একটা ভালো অ্যামাউন্ট অফ কাজ আসতো আর কি। বেসিক্যালি 3টা সোর্স মিলায়ে তারপর হচ্ছে আমরা কাজগুলো পেতাম। বুঝতে পারছি। ওকে, এখন আমরা মেইন যেই জন্য মানুষ আসলে এই জিনিস শুনতে বসছে সেই বিষয়টা আলাপ আলোচনা করি। সেটা হলো, যদি আমরা বড় করে কয়েকটা ধরো একটা পাই চার্ট বানায় যদি ভাগ করার চেষ্টা করি, তুমি ভালো ছবি তুলো, তুমি ভালো ছবি এডিট করো, তুমি ভালো ভিডিও রেকর্ড করো, আর তুমি ভালো ভিডিও এডিট করো, এই চারটাই তো হবে বড় পাই চার্ট, তাই না? উপরে নিচে আমরা অনেক কিছু আরো বসাইতে পারি, আরো অনেক, জিনিসটা এত সরল না, ধরো স্টোরি বানানো অনেক কিছুই থাকতে পারে উপরে নিচে। বাট বড় মানে আমি যদি ভাবি যে আমি জুবায়ের তালুকদারের মতো সফল হইতে চাই, তাইলে এই চারটার কোনো একটাই তো আমার যাইতে চেষ্টা করা উচিত, তাই না? নাকি এর বাইরে আরো কিছু আছে? না, প্রিটি মাচ এগুলোই ভাই। ওকে, সো এই চারটা যদি হয়, এবং আমি যদি এমন কেউ হই যার, আমি মনে করো এমন একজন, আমি আমার রিয়েল এক্সাম্পল দিই। আমি আমি ক্যামেরা বুঝি না, আমি কি কোনোদিন ডিএসএলআর ধরছি? আমি কি ডিএসএলআর এ একটা ইউটিউব ভিডিও দেখে ওই যে আইএসও সেট করতে পারবো? হয়তো পারবো, বাট আমি বুঝি না, আসলেও বুঝি না। আমার কোনো ধারণা নাই যে আইএসও বেশি হইলে কি হয় বা কম হইলে কি হয়, শাটার স্পিড বেশি হইলে কি হয়, কম হইলে কি হয়, আমার কোনো ধারণা নাই। এইরকম যদি কেউ হয়, বা এমন কেউ যার ডিএসএলআর নাইও বা ক্যামেরা নাইও, জাস্ট মোবাইল আছে, মোটামুটি ভালো একটা মোবাইল আছে, সে যদি এই চারটা ফিল্ডের কোনো একটায় যেতে চায়, উইথ দ্য গোল হইলো আমি যত তাড়াতাড়ি আয় রোজগার শুরু করতে পারি, যত তাড়াতাড়ি আমার প্রথম মাসে 1 লাখ টাকা আয় করতে হবে এরকম না, বাট অ্যাটলিস্ট যেন 6 মাস পরে আমার 10,000 টাকা আয় হয়, এবং এমন একটা ট্র্যাজেক্টরিতে থাকি যে সারা জীবনই 10,000 হবে না, 6 মাস পরে 10,000 হয়েছে, বাট 12 মাস পরে যায় হয়তো 30,000 হবে, 24 মাস পরে যায় হয়তো 50,000 হবে প্রত্যেক মাসে। এই যদি হয় আমার গোল, এবং আমি যদি এখন কিছুই না জানি, তাহলে এই চারটার মধ্যে কোনটার দিকে আসলে আমার যাওয়ার চেষ্টা করা উচিত? ভিডিও এডিটিং। ওকে, কেন? কারণ এই 4টা জিনিসের মধ্যে ভিডিও এডিটিংই অনলি স্কিল যেটা দিয়ে সে চাইলে গ্লোবাল মার্কেটেও এন্টার করতে পারবে। বাকিগুলোতে আসলে লোকাল মার্কেটের বাইরে যাওয়াটা খুবই টাফ। এই কারণে আমি বলবো। ওকে, সো আমি ধরলাম আমি ভিডিও এডিটর হতে চাই, যেটা অনেক মানুষ হইতে চায়, তোমাকে দেখে অনেক মানুষ হতে চায়, আরো অনেক ভিডিও এডিটর এখন আসছেন যারা অনেক ভালো করতেছেন, এবং ভিডিও এডিটিং এজ আ প্রফেশন অনেকে পুশ করার চেষ্টা করতেছে। যে সারা জীবন আমরা দেখছি যে অনেক বড় একটা সময় ধরে আমরা দেখছি সবাই খালি বলতো গ্রাফিক ডিজাইনার হও, বা ডেটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং কিছু বাজে বাজে টপিক আছে ওগুলা, বাট এখন আস্তে আস্তে অনেকেই বলতেছে ভিডিও এডিটিং এর দিকে যেতে, আমরা অপরচুনিটি অনেক দেখতেছি। অনেক আমি নিজে খুঁজি, আমি তোমাকে প্রায় বলে যে ভিডিও এডিটর খুঁজতেছি, বিভিন্ন মানুষ আমরা দিতে পারতেছি না। ভিডিও এডিটিং এ প্রসপেক্ট আছে, আমি ধরে নিচ্ছি, আমি বুঝলাম ভিডিও এডিটিং এর প্রসপেক্ট আছে, আমি বুঝলাম ভিডিও এডিটিং খুব ভালো, এডিটিং আমার যাওয়া উচিত। ফার্স্ট স্টেপ আমার কি? আমার কাছে মনে হয় প্রথম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভিডিও এডিটিং এর যে সফটওয়্যার গুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি লাগে, এগুলাকে প্রপারলি শিখে তারপর হচ্ছে স্টার্ট করা। যে টেন্ডেন্সিটা অনেকের আছে যে একটা সফটওয়্যার শিখে বা সফটওয়্যার হয়তো
মেবি 50% to 60% শেখার পরেই সে অ্যাকচুয়ালি জব হান্ট করা শুরু করে দেয় বা কাজ করা শুরু করে দেয়। এটার ফলে যেটা হয়, কাজটা সে হয়তো পায় একটা দুইটা প্রথমে, কিন্তু ওই কোয়ালিটি অফ ওয়ার্ক সে ডেলিভার করতে পারে না, ক্লায়েন্ট খুশি হয় না, এবং সেভাবে মেবি ভিডিও এডিটিং তার জন্য না। বাট মেইন প্রবলেমটা হচ্ছে সে আসলে প্রপারলি জিনিসটাকে শিখে তারপর নামে নেই। তো আমার মতে শুরুর স্টেপটা হওয়া উচিত ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোকে শেখা, অ্যাটলিস্ট যেগুলা একদম মাস্ট লাগবে, এবং একটু রেগুলার প্র্যাকটিস করা আর কি, কারণ প্র্যাকটিস ছাড়া ভিডিও এডিটিং আসলে মাস্টার করা পসিবল না। এই তো। ভিডিও এডিটিং সফটওয়্যার বলতে এগেইন আমি যে ওই মানুষের পার্সপেক্টিভ থেকে বলতেছি যার কোনো ধারণা নেই। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কথা শুনছি, আর কোনো কিছুর কথা মনে করো আমি জানি না। সো ভিডিও এডিটিং সফটওয়্যার শেখা যখন তুমি বলতেছো, আসলে আমি কি করবো? আমি ধরো এখন গুগলে যাব, যা সফটওয়্যার ডাউনলোড করবো, আমার কম্পিউটার সফটওয়্যারও নাই, কি ডাউনলোড করবো আসলে আমি? ফার্স্ট স্টেপ হওয়া উচিত হচ্ছে সে ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপ বলতে যা চিনে সেটা দিয়ে শুরু করা। একদম কমন বলতে এখন সবাই ক্যাপকাটের নাম জানি, এবং ক্যাপকাট জাস্ট একটা ক্লিকের, মানে জাস্ট একটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যায়, ব্যাপারটা এরকম। ফ্রি সফটওয়্যার, ফোনেও আছে, পিসিতেও আছে। সো ধরে নিলাম সে ক্যাপকাটটা হচ্ছে কমনলি জানে, সেটা ডাউনলোড করে তার উচিত 5 থেকে 10টা ভিডিও বানানো। মানে তার যদি ওই চিন্তাটা হয় যে সে এডিটর হইতে চায়, তার উচিত ক্যাপকাটটা ডাউনলোড করে 10টা ভিডিও এডিট করে দেখা, যাই পারে সে, এবং সেখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা এই জিনিসটা কি আসলেও তার ভালো লাগতেছে কিনা। এই যে ক্লিপগুলোকে পাশাপাশি বসায় একটা মিউজিক অ্যাড করে, একটু ট্রানজিশন অ্যাড করে, একটু টেক্সট অ্যাড করে, এই যে প্রসেসটা, এটা কি সে এনজয় করতেছে কিনা। এনজয় করা থেকে সবচেয়ে বড় কথা কি, এটা করে কি তার মনে হচ্ছে কিনা যে সে সামনে আরো করতে চায়, আরো এক্সপ্লোর করতে চায়। যদি ওটা হয়, তার উচিত হবে অন্তত 20 থেকে 30টা ভিডিও। নর্মালি এখানে আসলে একদম প্রোডাক্ট ভিডিও এডিট করতে হবে, মিউজিক ভিডিও এডিট করতে হবে সেটা না। সে হয়তো কোনো একটা জায়গায় বেড়াতে গেল, মোবাইল ফোনে ভিডিও নিয়েছিল, ওগুলাকে ইম্পোর্ট করে সে দেখলো যে কতটুকু কি হয়। সো এরকম করে সে যখন 20 থেকে 25টা ভিডিও এডিট করবে নিজে নিজে, কোনো মোটিভ ছাড়া, তখন তার মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হবে। আচ্ছা ঠিক আছে, এডিটিং প্রসেসটা এটা, এটাকে কাট করা বলে, এটাকে স্প্লিট করা বলে, এটাকে ট্রানজিশন বলে, আমি হচ্ছে এই জিনিস অ্যাপ্লাই করতে পারি, মিউজিক বাড়াতে কমাতে পারি। যখন ওই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তার চলে আসবে, এর পরের জিনিসটা না প্রত্যেকটা সফটওয়্যারের মোরলেস সেম। হয়তো ক্যাপকাটে ইন্টারফেসটা একটু ইউজার ফ্রেন্ডলি, প্রিমিয়ার প্রোতে হয়তো একটু ডেলিকেট, বাট কাজগুলো না প্রিটি মাচ সিমিলারই। তা আমি বলবো যেটা তার কাছে কনভিনিয়েন্ট মনে হয় ওটা দিয়ে শুরু করা উচিত, অ্যান্ড এটা ফিগার আউট করা উচিত অ্যাকচুয়ালি কি সে কন্টিনিউ করতে চায় কিনা এই প্রসেসটাতে। যদি হয়, দেন ক্যাপকাটের পরেই তার চলে যাওয়া উচিত অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে, নো ব্রেইনার। ওকে, যদি আমি শিখতে চাই যে ট্রানজিশন কিভাবে করে, বা এটার উপর ওটা কিভাবে বসায়, বা মিউজিক কিভাবে অ্যাড করে বা না করে, যে কোনো কিছু আমি যদি শিখতে চাই, এবং সো প্লাগ জুবাইর তালুকদারের প্যাসিভ জার্নালের ভিতরে একটা কোর্স আছে, বাট আমি কিনবো না, আমি ফ্রিতে শিখতে চাই, কারণ আমি জানি না যে আমি ভিডিও এডিটর হইতে চাই নাকি। খামার এত দামি একটা কোর্স কেনার স্টেপ 1 এসে এমন মনে হয় না খুব একটা লজিক্যাল, কারণ আমি ভিডিও এডিটর না হইতে চাইলে পুরো টাকাটাই লস। সো আমি যদি কিছু ফ্রি রিসোর্স দেখে বুঝতে চাই যে এই বেসিক জিনিসগুলো শিখতে চাই, যাতে আমি ওই 30টা ভিডিও এডিট করতে পারি, এরকম কোনো রিসোর্স কি তোমার মাথায় এই মুহূর্তে আছে? না জাস্ট গুগল বা ইউটিউব করবে মানুষ? ইউটিউবে না একদম 100% সবকিছু আছে। ইনফ্যাক্ট আমার প্রিমিয়ার প্রো শেখা পুরোটাই ইউটিউব দেখে। ইনফ্যাক্ট এখনো নতুন নতুন যে এডিটগুলো আমি শিখি, ইউটিউব দেখে শিখে ফেলি। সো আমি বলবো কেউ যদি ট্রুলি শিখতে চায়, ইউটিউবে সব রিসোর্স আছে। এখন প্রসেসটা কেমন হতে পারে, আমি ধরে নিলাম কেউ একজন কোনো টাকা খরচ করবে না, ওর মেইন টার্গেট হচ্ছে সে টাকা খরচ করতে চায় না। সেক্ষেত্রে যেটা করতে হয়, কোনো একটা এডিট স্টার্ট করতে হয়, এবং প্রতিটা স্টেপে যখন সে আটকে যাবে, ওই রেলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, বের করবে অন্তত 5 থেকে 6টা সিমিলার টিউটোরিয়াল দেখবে, তারপর একটা সলিউশন সে পেয়ে যাবে। এখানে আমি যেটা ফিল করি সবচেয়ে বড় ঝামেলার হচ্ছে কি, হয়তো একটা 2 মিনিটের এডিটিং এর জন্য তাকে 2 থেকে 2.5 ঘন্টা রিসোর্স দেখে ওটা প্র্যাকটিস করতে হচ্ছে। এই ধৈর্যটা অনেকের থাকে না। অনেকে চায় আমার এডিটটা তো 2 মিনিটের, আমি এটার জন্য কেন 2 ঘন্টা টাইম স্পেন্ড করব। বাট এটাই হচ্ছে অনলি ওয়ে, কেউ যদি কোনো মেন্টর ছাড়া, কোনো গাইডেন্স ছাড়া নিজে নিজে শিখতে চায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল। এখন আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ যেটা ছিল, আমার শুরুর দিকে না কোনো টার্গেট ছিল না আমি এডিটর হব। আমি শর্ট ফিল্মে এটা পারতেছি না, আমি সার্চ করছি যে হচ্ছে যেমন শর্ট ফিল্ম একটা পার্ট ছিল, ও হচ্ছে স্বপ্ন দেখতেছে, এটা বুঝাতে হবে। সো স্বপ্ন দেখতেছে আমরা বুঝাতে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার মাধ্যমে। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিভাবে করে সেটাই আমি জানি না, আমি সার্চ করলাম যে কিভাবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। সো কয়েকটা মেথড ছিল, যে স্যাচুরেশন কমায় করা যায়, কোনো একটা প্রিসেট অ্যাপ্লাই করা যায়। তারপর আমার কাছে মনে হয়েছে ও আচ্ছা এই জিনিসটাকে প্রিসেট বলে, এটা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন বাড়ালে হচ্ছে কালার অনেক পপ করে, কমালে হচ্ছে কালারটা চলে যায়।
লার্নিং প্রসেসটা আমার জন্য এরকম ছিল। এটার ছোট্ট একটা কন আছে, অনেক টাইম লাগে। মানে জিনিসটা আসলে কেউ যদি বলে যে 2 মাসে আমি শিখে ফেলবো এই প্রসেসে, এটা আসলে হবে না। এটা একটা ঝামেলা। এই জিনিসটা না, এই ডিলেমাটা খুব খুব ভাইটাল একটা জিনিস এবং খুব কমপ্লিকেটেড একটা জিনিস এই ব্যাপারটা, যে আসলে আমি কোনো কিছু, আমি নিজেও যখন আমি ধরো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ঢুকছি, আমি কোনো টাকা দিয়ে কোনো কিছু করি নাই, পরে করছি অনেক যখন আমার টাকা হইছে, বাট শুরুর দিকে আমি টাকা দিয়ে কিছু, ইভেন ডিজিটাল মার্কেটিং বাদ দাও, আমি গিটারও শিখছি অনলাইনে। আমি একদিন গিটার শিখতে গেছিলাম একজনের কাছে, তারপর আমার মনে হয়েছে যে 1 ঘন্টা ধরে ওনার কাছে যাচ্ছি, 1 ঘন্টা ধরে ওনার কাছে আসতেছি আবার ফেরত, মাঝখানে ধরো 40 মিনিট, মেক সেন্স করে না। অনেক আগের কথা, আমি তখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, 2012-13 সালের কথা। তারপর আমি অনলাইনে শিখছি। খুব ভালো গিটারিস্ট আমি হই নাই, এটা সত্যি কথা। আমার ধারণা আমি যদি সামনাসামনি বসে শিখতাম আমি এর থেকে ভালো গিটারিস্ট হইতাম, বাট ওই মানে জিনিসটা আমার জন্য আরো অনেক কনভিনিয়েন্ট হয়েছে। একটা চান্স ছিল যে সামনাসামনি বসেই শেখাটা যদি আমার একমাত্র উপায় হতো, তাহলে আমি এখন যা পারি তাও পারতাম না। সো ওইখানে একটা রিস্ক এন্ড রেওয়ার্ড সিচুয়েশন চলে আসে, যে সামনাসামনি শিখলে হয়তো আমি ভালো শিখতাম, বাট আরেকটা রিস্ক হলো শিখতামই না। আর এইখানে হয়তো আমি খুব এক্সপার্ট হই নাই, কিন্তু আমি মোটামুটি পারি, যে কিছু পারে না সে আমাকে অনেক ভালোভাবে, যে যে পারে সে মনে করো বুঝে যে আমি আসলে অত পারি না, বাট যে কিছু পারে না তার কাছে আমি অনেক ইমপ্রেসিভ। তো এই ডিলেমাটা, এবং আমাকে খুব কমন একটা প্রশ্ন যেটা মানুষ আমাকে করে, আমি জানি না তোমাকে করে নাকি, সেটা হলো, ভাই আমার হাতে টাকা পয়সা খুব কম, আমার কি প্যাসিভ জার্নাল কেনা উচিত নাকি? আমি অলমোস্ট এক্সক্লুসিভলি সবাইকে না বলি, কারণ আমার মনে হয় যে আপনার জীবনের শেষ সম্বল একটা কোর্স কেনার পিছনে ব্যয় করার মধ্যে আসলে কোনো লজিক নাই। যে আমার জীবনে আছে আর 1,000 টাকা বা 5,000 টাকা, বা আমার বেতনই 6,000 টাকা, আমি 12,000 টাকা বা 25,000 টাকা একটা কোর্স কিনবো, এটার মধ্যে আমি কোনো লজিক দেখি না। আমি শুধুমাত্র তাদের কাছেই কোর্স কেনা লজিক্যাল, মানে তাদের জন্য কোর্স কেনা আমার কাছে লজিক্যাল মনে হয়, যারা, তুমি মাত্র যে জিনিসটা এক্সপ্লেইন করলা, যারা টাইমটা বাঁচাইতে চায়, কারণ তাদের টাইমের ভ্যালু ওই 12,500 টাকা বা 25,000 থেকে বেশি, কারণ তাইলেই একমাত্র তার লাভ হচ্ছে। যার টাইমের ভ্যালু 0 টাকা, তার 3 মাস ফ্রি রিসোর্স বা 6 মাস ফ্রি রিসোর্স ইউজ করে শেখাটা মোর ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়াল, তার কারণ ওই 6 মাসের ভ্যালু 12,500 টাকার কম। বুঝাইতে পারছি আমি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ ভাই। এইভাবে হলে আমি সবাইকে, এটা আমি এই জন্য বললাম কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি এইভাবে জিনিসটা বুঝাই যে আমি কখনোই আপনাকে বলি না যে, বা আপনার এটা করা প্যাসিভ জার্নাল হইতে হবে না, যাই কিনেন আপনি, যেই কোর্সে কিনেন, জাস্ট জিনিসটা এইভাবে চিন্তা করেন যে আপনার টাইমের ভ্যালু ওই কোর্সের দামের থেকে বেশি নাকি কম। যদি কম হয় তাহলে আপনি গো অন আ ওয়াইল্ড রাইড, যা ইচ্ছা আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেন, আপনার তো কোনো কিছু, আপনার তো কাজ নাই, তাই না? তো সমস্যা কই? আচ্ছা, তো আমি যদি ঠিক করি যে আমি একজন ভিডিও এডিটর হব, আমি 30টা ভিডিও এডিট করলাম, 30টা ভিডিও ক্যাপকাট দিয়েই করলাম, তারপরে আস্তে আস্তে যেসব জায়গায় আটকে গেলাম ওসব জায়গায় ইউটিউবের হেল্প নিলাম, হেল্প নিয়ে আমি মোটামুটি 30টা ভিডিও এডিট করছি। এখন আমার মনে হয়েছে যে না, ভিডিও এডিটিংকে আমি পেশা হিসেবে নিতে চাই, ভিডিও এডিটিং দিয়ে আমি আয় রোজগার করতে চাই। এরপরে আমি প্রিমিয়ার প্রো নামাইলাম, গুগলে যে, ইউটিউবে যে প্রিমিয়ার প্রো নামাইলাম, প্রিমিয়ার প্রোতে এরপরের কাজ কি? এরপরে আমি আবার এডিট করা শুরু করবো প্রিমিয়ার প্রোতে? ব্যাপারটা হচ্ছে কি, ধরেন ক্যাপকাটে আপনি যে এডিটগুলো করতে পারবেন সেগুলো ঠিক আছে, কিন্তু যখন কোনো একটা ক্লায়েন্ট একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আমার একটা 4K ভিডিও লাগবে, এত ফ্রেমে ভিডিওটা লাগবে, তখন দেখবেন কি ক্যাপকাটে কিছু লিমিটেশন চলে আসতেছে। কারণ ক্যাপকাটটা আসলে ক্যাজুয়াল ইউজারদের জন্য, কিন্তু আপনি যদি প্রফেশনাল কোনো আউটপুট দিতে চান সেক্ষেত্রে হচ্ছে প্রিমিয়ার প্রতি অনেক অপশন আছে, যে অপশনগুলো আমি আমার মতো কেটার করে তারপর হচ্ছে এক্সপোর্ট করতে পারবো। আরেকটা ব্যাপার যেটা থাকে যে অনেক ভারী ভারী ফাইল, ফর এক্সাম্পল একটা যেমন ভিডিও ফুটেজকে 8 বিট 10 বিট এরকম ভ্যারিয়েশন আছে, যেগুলো অনেক ভারী ভারী ফাইল 10 বিট ভিডিও ফুটেজ বলা হয়। এখন ক্যাপকাটে কিন্তু 10 বিট ফুটেজ দেওয়ার পর সে কিন্তু ঠিকমতো সেটাকে প্রসেস করতে পারবে না। অন দি আদার হ্যান্ড প্রিমিয়ার প্রো খুব স্মুথলি ব্যাপারটাকে রান করায় ফেলতে পারবে। তো যে হচ্ছে মাত্র ক্যাপকাট থেকে সুইচ করলো প্রিমিয়ার প্রোতে, তার আগে প্রিমিয়ার প্রোর বেসিক অপারেশনস, দ্যাট মিনস কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপর কিভাবে ডিফারেন্ট এফপিএস এর প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কোনটাকে কি বলে, কিভাবে কাট করে, এই বেসিক অপারেশনগুলোকে তাকে জানতে হবে। এরপর সে ক্যাপকাটে যে এডিটগুলো করতো সেটাকে প্রিমিয়ার প্রোতে অ্যালাইন করে নিতে হবে, যে ক্যাপকাটে হচ্ছে এটাকে এই টুল দিয়ে প্রকাশ করতো, প্রিমিয়ার প্রোতে এই টুলটা একটু ডিফারেন্ট। সো যখন সে কনফিডেন্ট যে ক্যাপকাটে যেভাবে এডিট করতে পারতো প্রিমিয়ার প্রোতেও সেটা পারে এবং সে সাকসেসফুলি এক্সপোর্ট করতে পারে, তখনই অ্যাকচুয়ালি সে ক্লায়েন্টের কাজ নেওয়ার জন্য, ছোটখাটো কাজ, ক্লায়েন্টের কাজ বলতে হচ্ছে একদম ছোটখাটো কাজ হতে পারে, কোনো একটা ফ্রেন্ডের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছে, তার একটা ভিডিও করতে চায়, সেই সেই ইয়েটা হতে পারে, কোনো কাজিনের ওয়েডিং হতে পারে, কোনো একটা ইন্টারভিউ ছোটখাটো, সেটা দিয়ে সে কাজ শুরু করতে পারে এবং করতে করতে আসলে এই ব্যাপারটাতে হাত চলে আসে।
কেউ সো ক্লায়েন্ট পাওয়ার সো মোটামুটি আমি এখন বেসিক বুঝে গিয়েছি। আমি এডিট করতেছি, চেষ্টা করতেছি আমি প্রত্যেক সপ্তাহে কিছু একটা এডিট করার বা প্রত্যেক দিন কিছু একটা এডিট করার, এবং এই যে ফ্রেন্ডের ভিডিও বা অমুকের বিয়ে বা তমুকের কোন একটা ইভেন্ট বা তমুক খেলতে গেছে, যা পাচ্ছি আমি সব আমি রেকর্ড করে এডিট করার চেষ্টা করতেছি, বা অন্য যারা রেকর্ড করে তাদের সাথে কথাবার্তা বলতেছি যে ফুটেজ পাঠাইতে, আমি এডিট করে দিচ্ছি। ক্লায়েন্ট খোঁজার জন্য আসলে যাদের বুয়েট নাই, নর্মাল মানুষদের, তারা আসলে কি করবে, তারা কিভাবে আসলে ক্লায়েন্ট খুঁজে বাইর করতে পারে যখন তারা মোটামুটি লেভেলের এডিটিং শিখছে? এখন আসলে না ব্যাপারটা খুবই ইজি আর কি আগের তুলনায় যদি আমি বলি, কারণ এখন মানে কিছু কিছু নতুন ফিল্ড ওপেন হয়ে গেছে। যেমন একটা বড় ফিল্ড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের এডিটর হিসেবে কাজ করা, কারণ এখন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর অনেক মোটামুটি বেড়ে গেছে, এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে 80% অফ দেম এডিটিং কিন্তু পারে না, মানে তাদের জন্য এডিটিং এর জন্য একটা অ্যাসিস্ট্যান্স কিন্তু লাগে। তো এটা হতে পারে যে হয়তো কোনো একটা ফ্রেন্ড, সে মানে হয়তো কন্টেন্ট ক্রিয়েটরও না, বাট সে চায় শুরু করতে, এবং সে হয়তো একজন এডিটরের অ্যাসিস্ট্যান্স খুঁজছে, তারটা দিয়ে সে শুরু করলো। এবং ব্যাপারটা অনেকটা এরকম যে যখনই কোনো একটা স্পেসিফিক জনরার ভিডিও সে কাজ করা শুরু করবে, পেইড হোক ও নন পেইড হোক, ওই কাজটা করা মানেই তার পোর্টফোলিওতে অ্যাড হয়ে যাওয়া। এবং ওটার সুবিধাটা হচ্ছে কি, ওই কাজটা যদি ভালো হয়, ওই কাজটা শো করে একটা পেইড কাজ কিন্তু ইজিলি নিয়ে ফেলা যায়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, প্রত্যেকটা সেক্টরে তাকে আগে ট্যাপ করতে হবে। হতে পারে কোনো একটা ফ্রেন্ড আছে কন্টেন্ট ক্রিয়েটর বা ইমার্জিং ক্রিয়েটর, তাকে বললো যে আমি তোর কন্টেন্টটা এডিট করে দিব, আমি জাস্ট ক্রেডিট চাই, মানে জাস্ট আমাকে একটু ক্রেডিট দিলে আমার জন্য ব্যাপারটা সুবিধা। এবং মোস্ট অফ দ্য টাইম কিন্তু সে রাজি হয়ে যাবে, কারণ তাকে কিন্তু কোনো টাকা পে করতে হচ্ছে না। সো যখন সে একটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইমার্জিং ক্রিয়েটরের সাথে কাজ করছে ফর 5 to 6 months, তার ভালো একটা পোর্টফোলিও হয়ে যাবে। এবং সে যদি ভালো মতো এডিট করতে পারে, তার পোর্টফোলিওটা কিন্তু একটু ডাইভার্স হবে, যে টেক্সট এডিট ট্রাই করেছে, টাইম ল্যাপস ট্রাই করেছে, বিভিন্ন ধরনের এডিট ট্রাই করেছে, তখন ওটা শো করে সে প্রবাবলি একটা কন্টেন্ট ক্রিয়েটরের পেইড এডিটর হয়ে যেতে পারে। একইভাবে সে একটা ইন্টারভিউর এডিট করলো, ওটা হয়তো নন পেইড ছিল, কিন্তু কাজটা ভালো হলে ওটা দেখায় অন্য কোনো ইন্টারভিউ টাইপ অফ জব কিন্তু সে নিয়ে ফেলতে পারে। এখন কথা হচ্ছে তাহলে জবটা সে পাবে কোথায়? এটাতে একটা বড় রোল প্লে করে নেটওয়ার্কিং। দ্যাট ইজ, যদি এমন হয় যে কোনো ভাই ব্রাদার এজেন্সিতে আছে, তার সাথে একটা যোগাযোগ রাখা, যে ভাই আমি কিন্তু এখন ভিডিও এডিট করতে পারি, ভিডিও এডিট করি, এটা আমার পোর্টফোলিও, যদি আপনাদের কখনো কোনো ভিডিও এডিটের প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন। ওই ভাই সেটা শুনবে, এবং হয়তো 3 মাস পরে ছোট্ট একটা ভিডিওর কাজ আসতেছে যেখানে বাজেট খুবই কম, তখন তাকে নক দিবে যে খুবই ছোট্ট বাজেটের একটা কাজ কিন্তু ভালো করে করতে পারলে। এটা আসলে অনেকে নেগেটিভলি নিতে পারে, কারণ এরকম অনেক স্ক্যাম আছে যে এটা করো, টাকা দিতেছি না কিন্তু পরের বার অনেক কাজ আসতেছে। এটা হলো একটু সমস্যা। বাট নর্মালি হচ্ছে ইন জেনারেল যেটা হয়, ছোট বাজেটটা বলে যে আমার হয়তো বাজেট 5,000 টাকা, এটা হচ্ছে আমার এডিটিং রিকোয়ারমেন্ট, তুমি কি পারবা কিনা। এবং তার উচিত ওই কাজটা খুব কনফিডেন্সের সাথে নিয়ে ফেলা, ইভেন অনেক কিছু সে যদি নাও পারে, এবং দেন ফিগার আউট করা। যদি সে একবার ওই কাজটা নিয়ে ভালো একটা রেজাল্ট দিতে পারে, তখন কিন্তু কাইন্ড অফ একটা চেইন রিয়াকশন শুরু হয়। তখন ওই ভাই বা ওই কানেকশন তাকে আরো কিছু ছোট ছোট কাজ দেয়, ওগুলো ভালো হলে আরেকটু হাই প্রোফাইলের কাজ দেয়, এরকম করে করে আসে। সো এই জন্য অ্যাকচুয়ালি তাকে অনেক কানেকশন ক্রিয়েট করতে হবে। এজেন্সির পরিচিত বা কোন পরিচিত কোনো সিনিয়রের রেস্টুরেন্ট আছে, মাঝে মাঝে ছোটখাটো কন্টেন্ট করে, বা কারো একজন ছোট একটা বিজনেস আছে, কাপড়ের দোকান আছে, এরকম কানেকশন ক্রিয়েট করলে, 10টা কানেকশন ক্রিয়েট করলে একটা কানেকশন থেকে কিন্তু চলে আসেই কাজটা। ব্যাপারটা এরকম আর কি। এইখানে আই থিঙ্ক বেশিরভাগ মানুষ, অলমোস্ট সবাই যারা আমাদের এখন 21,000-এর দিকে চলে যাচ্ছে স্টুডেন্ট, সো ওদেরকে বা ইন জেনারেল আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল বড় বা ফেসবুক তোমার বড়, অনেক জেনারেল মানুষের মাথার মধ্যে যে জিনিসটা চলে বলে আমার মনে হয় সেটা হলো আমি অনেক ভালো এডিট করতে পারি। ইভেন আমি গত সপ্তাহে নীলের সাথে একটা পডকাস্ট পাবলিশ করছি, ওখানেও আমি অনেকগুলো কমেন্ট এরকম দেখছি যে আমি অনেক স্কিলে সমস্যা না, সেলসে সমস্যা, সো আমি পারি কিন্তু আমি কাজ পাই না। সো মেইন সমস্যাটা মানুষের, তারা মনে করে যে মেইন সমস্যা হলো কাজ পাওয়ার ক্ষেত্রে, স্কিলে মেইন সমস্যা না। তোমার কি আসলে মনে হয় এটা সত্য, নাকি তুমি যখন ভিডিও এডিটরদের সাথে ডিল করবে, তোমার সামনে যারা আসে তাদের ক্ষেত্রে কি মনে হয়, স্কিলে সমস্যা নাকি সেলস ক্লায়েন্ট না পাওয়ার সমস্যা? ভাই ওই যে কমিউনিকেশন, এটাতে খুবই সমস্যা, মানে এবং ম্যাক্সিমাম ভিডিও এডিটরের ঝামেলা এটা। অনেকে অনেক ভালো কাজ হয়তো সে পারে, বাট নাম্বার 1 সে এটা পোর্ট্রে করতে পারতেছে না, আর নাম্বার 2 তার কমিউনিকেশন স্কিলটা এতই বাজে সে নিজেকেই সেল করতে পারতেছে না। সে যে এত ভালো কাজ পারে এটাই সে বুঝাতে পারতেছে না, বা
তার যে একটা কমিউনিকেশন রাখতে হবে যে তার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে, এই জিনিসটাই সে পারতেছে না, এবং এটা একটা বড় সমস্যা টু বি অনেস্ট ম্যাক্সিমাম এডিটরের জন্যই। মানে এডিটররা না কেন যেন একটু ইন্ট্রোভার্টেড হয়, মানে যেমন যারা হচ্ছে শুটিং করে সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফার, ওরা কিন্তু এক্সট্রোভার্টেড হয়, কারণ অনেক মানুষের সাথে চলাফেরা করে, অনেক কথাবার্তা বলে। সো দেখবেন ওরা এমনিতেই হ্যাঁ, যারা আহ, যারা যেটা আমরা কমন যেটা সেন্স থেকে বুঝতে বলতেছিলাম আর কি পারতেছি ভাই, যে মানে যারা হচ্ছে ওই সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার অনেক মানুষের সাথে চলাফেরা করে, সো অনেক এক্সট্রোভার্টেড হয়। সো দেখা যায় কি ওরা না সামহাও না অনেক কানেকশন ক্রিয়েট করতে পারে, যে একটা বলে দিল যে ভাই আমি কিন্তু ফটোগ্রাফি করি, কখনো যদি লাগে এই আমার কার্ড বা আমার কন্ট্যাক্ট। এডিটর অন দি আদার হ্যান্ড ওরা একটু ইন্ট্রোভার্টেড হয়। সো নিজেকে এক্সপ্রেস করার যে ব্যাপারটা, আমি এডিট করি, বা আমি এরকম অনেক ভালো এডিটরকে চিনি যারা অনেক ভালো এডিট করে, বাট অনলাইনে না তাদের কোনো প্রেজেন্স নাই। দ্যাট মিনস পাবলিক জানে না যে সে ভালো এডিট করে। একটা হতে পারে তার প্রেফারেন্স এটা, সে দেখাতে চায় না। বাট যেহেতু মানে এখন আমরা 2024-এ আছি, এই সময় আসলে নিজেকে যদি এক্সপ্রেস না করা হয়, আমার কাছে মনে হয় সেটা একটা লস। এবং এই জিনিসটা এডিটরদের অনেক বেশি হয়, যে তারা নিজেকে এক্সপ্রেস করতে পারে না এবং কমিউনিকেশন স্কিলটা একটু বাজে হয় কেন জানো। বুঝছি। যদি আমরা চাই যে আমি এখন তোমাকে নট ডিরেক্টলি সেলস, আমি চাই না যে তুমি বেচার চেষ্টা করো প্যাসিভ জার্নাল এরকম কিছু, বাট আমাকে একটু বলো যে জুবাইর তালুকদারের প্যাসিভ জার্নালের ভিতরে দুইটা কোর্স আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে হয়তো প্যাসিভ জার্নাল মেম্বার অলরেডি, আপনারা অনেকে হয়তো করেও ফেলছেন কোর্সগুলো। যারা করেন নাই, জুবাইরের দুইটা কোর্স আছে প্যাসিভ জার্নাল ভিতরে, একটা হলো ভিডিও এডিটিং ফান্ডামেন্টালস আর একটা হলো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনস। দুইটা কোর্স ক্যান সাজাইলা, ফান্ডামেন্টালস এর ভিতরে কি আছে, অ্যাপ্লিকেশনস এর ভিতরে কি আছে, এই জন্য জানতে চাচ্ছি। নট বিকজ যে মানুষ প্যাসিভ জার্নাল কিনুক, বাট মানুষ যাতে এই এই যে ক্যান ফান্ডামেন্টালস এবং ক্যান অ্যাপ্লিকেশনস কোনটার ভিতরে কি আছে এটা জেনে, সে যেন যদি প্যাসিভ জার্নাল কিনতে না চায়, নিজে গুগল করে ওই জিনিসগুলো নিজের মতো করে সাজায় নিয়ে শেখা শুরু করতে পারে। একটু ব্যাখ্যা করে বলো। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার মাথায় আসছিল এভাবে। অ্যাকচুয়ালি আমি জাস্ট একটা মেটাফোর দিয়ে যদি বুঝাই, মানে আমরা যখন কেউ যখন ড্রাইভিং শিখতে চায় বা সে ড্রাইভিং করবে এরকম মনস্থির করে, মানে ফার্স্ট স্টেপটা কি থাকে, কিভাবে ব্রেক করতে হয়, কিভাবে এক্সেলারেট করতে হয়, ডানে যাওয়ার সময় ডানে ইন্ডিকেটর দিয়ে তারপর যেতে হয়, মানে খুব বেসিক ব্যাপার স্যাপারগুলো কিন্তু আগে একদম মাস্ট জানতে হয়, এবং এটা কিন্তু শেখায় কোন একটা ইনস্ট্রাক্টর, রাইট? ব্যাপারটা যেটা হয় যখন হচ্ছে এই বেসিক ব্যাপার স্যাপারগুলো জানবেন, ধরেন খুব ভালো মতো আপনি বেসিক সবকিছু জানেন, আপনাকে যদি রিয়েল লাইফ সিনারিওতে ওই জিনিসটা মানে ওই গাড়িটা ড্রাইভ করতে না দেওয়া হয়, দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট করে বসে আছেন, ব্যাপারটা এরকম হয় আর কি। সো স্টেপ 1 হওয়া উচিত হচ্ছে আমি বেসিক ব্যাপার সব সবকিছু ভালো মতো জানবো, সব রুলস এন্ড রেগুলেশন বুঝবো, এই ব্যাপারগুলো। স্টেপ 2টা হচ্ছে রিয়েল লাইফ সিনারিওতে নিজেকে ফ্যামিলিয়ার করা। সো ফান্ডামেন্টালস কোর্সটা করা হয়েছে এই জন্য যে মানে ওটা বানানোর পিছনে চিন্তা ছিল এরকম, এই কোর্সে আমি বেসিক ব্যাপার স্যাপার বাইরে কোথাও যাব না। ওখানে হচ্ছে সেগুলি বেসিক ব্যাপার স্যাপার জানবে, যে প্রিমিয়ার প্রোর এই টুলটাকে কি বলে, এভাবে সিকোয়েন্স ক্রিয়েট করে, এফপিএস কি, ভিডিও রেজুলেশন কি, এক্সপোর্ট কিভাবে করতে হয়, একদম বেসিক ব্যাপার স্যাপারগুলো। সো এখানে যে শিখতে আসবে সে আসবে প্রিমিয়ার প্রো সম্পর্কে জিরো জ্ঞান নিয়ে, এবং বের হবে হচ্ছে প্রিমিয়ার প্রো A to Z সবকিছু জেনে। এখন কথা হচ্ছে প্রিমিয়ার প্রো সম্পর্কে জানলে কি কেউ এডিট করতে পারবে? অ্যান্সারটা হচ্ছে না। পারতেও পারে, নাও পারতে পারে, ভালো হবে না, তাই না? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে সে টুলস গুলো জানা পারে, দ্যাট মিনস সে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে পারে, ব্রেক করতে পারে, এক্সেলারেট করতে পারে, কিন্তু মানে কতটুকু তাকে ডানে ঘোরানোর পর সে পুরোটা গাড়ি নিয়ে যেতে পারবে, মানুষ একজন আসতেছে তাকে অ্যান্টিসিপেট করতে হবে যে কখন ব্রেক করতে হবে, এগুলো তো সে আসলে ওই জ্ঞানটা দিয়ে জানবে না। তাকে অ্যাকচুয়ালি গাড়িটা ড্রাইভ করতে হবে, 3-4 বার হচ্ছে ওখান দিয়ে যেতে হবে, তারপর অ্যাকচুয়ালি বুঝতে পারবে। এখানেও সেম, অ্যাপ্লিকেশনস কোর্সে সে রিয়েল লাইফ সিনারিগুলো অ্যাকচুয়ালি দেখতে পারবে। সো ওখানে হচ্ছে পডকাস্ট টাইপ এডিটিং কিভাবে করতে হয়, প্রোডাক্ট ভিডিও কিভাবে এডিট করতে হয়, তারপরে ডকুমেন্টারি কিভাবে এডিট করতে হয়। সো অ্যাপ্লিকেশনসে বেসিকের কোনো জায়গা নাই। দ্যাট মিনস অ্যাপ্লিকেশনসটা তাদের জন্য যারা বেসিকটা ভালো মতো শিখে আসছে, ফান্ডামেন্টালসটা ভালো মতো জানে। সো ওখানে সে জাস্ট দেখবে যে তাকে যদি ফিউচারে একটা পডকাস্ট এডিট করতে হয় কিভাবে সে এডিট করতে পারে, এবং ওখান থেকে তার যে কনফিউশন গুলো আছে ওগুলো যেন সে কাটায় উঠতে পারে। সো এখন একটা ফুল প্যাকেজ, সে বেসিকটাও জানে এবং সে একটা রিয়েল লাইফ পডকাস্টের এডিটিংও দেখেছে এবং সে কনফিডেন্ট, সো দ্যাট তার যখন কাজ আসবে এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন ক্রিয়েট হবে না। আদারওয়াইজ যে জিনিসটা হয়, সে বেসিক সবকিছু পারে, ফুটেজও আছে, বাট সে বুঝতেছে না আচ্ছা পডকাস্ট এডিটটা তাহলে কিভাবে করবো, মানে এটা কোন দিকে অ্যাপ্রোচ করবো। সো আমার কাছে মনে হয়েছে যে প্রথম কোর্সটাতে শুধু বেসিকটা জানবে, অন্য কোনো মাথা ব্যথা থাকবে না, প্রজেক্টের কোনো মাথা ব্যথা থাকবে না। সেকেন্ড কোর্সটাতে সে রিয়েল লাইফ যে এডিটগুলো এগুলো হচ্ছে দেখবে, এবং এই দুইটা কম্বাইন করার পরে আমার কাছে মনে হয় না যে কারো আসলে ওই কনফিউশনটা থাকবে যে নেক্সট কি করব। এই দুটা করার পরই না সবার মধ্যে কনফিডেন্সে চলে আসবে, ঠিক আছে আমি তাহলে এই ধরনের সিনারিওতে এডিটগুলো পারি,
এখন আমি নিজে করতে পারি। এই জন্যই বেসিক্যালি এই দুটো কোর্সে সাজানো হয়েছে। বুঝতে পারছি। আমি আরেকটা জিনিস বলে রাখি মানুষকে, আমি ঠিক জানি না যে বাকিরা, আমারটা দিয়ে করাটাই সেফ, বাট আমি জেনারেল থিওরিটা বলি। যারা আপনারা প্যাসিভ জার্নালের এই কোর্সটা করবেন, সো প্যাসিভ জার্নালের মেইন সুবিধাগুলোর একটা হলো কি আপনার ফান্ডামেন্টালস এবং অ্যাপ্লিকেশনস আলাদা আলাদা কিনতে হবে না। একবার প্যাসিভ জার্নালে জয়েন করলে আপনি সবকিছু পেয়ে যাবেন, ওই দুটো সহ আরো অনেকগুলা কোর্স টোর্স সবকিছু সহ। অনেক সেলসই মনে হইতেছে পডকাস্টের এই পার্টটা, আমি মেইন কথায় আসতেছি। কিনতে হবে না আপনাদের, আমি এমনি জানাই রাখলাম। মেইন আপনার যার মনে হয় যে আমি মোটামুটি ভালো ভিডিও এডিটর কিন্তু আমি কাজ পাচ্ছি না, এইরকম যদি আপনার মনে হয় যে আমার সমস্যা হইলো আমি কাজ পাই না কিন্তু আমি খুব ভালো কাজ পারি, আপনি যে কাজটা করতে পারেন সেটা হইলো আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের যেই ভিডিও আপনার মন চায় আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি এইটার ওই ভিডিওটুক নিয়ে রিল বানাবেন, টিকটক বানাবেন, আপনার ইচ্ছা, আপনার শর্ট ফর্ম কন্টেন্ট আপনার যেটা পছন্দ, সো ইউটিউব শর্টস অথবা রিল অথবা টিকটক, এই তিনটার যেটা ইচ্ছা আপনি বানাবেন, বানায় ওই প্ল্যাটফর্মে আপলোড করবেন। আপনি নিজে পেজ খুললে কোনো সমস্যা নেই। যখন আপনার এরকম একটা টিকটক পেজ হয়ে যাবে যেখানে আপনি প্রত্যেক সপ্তাহে আমার ভিডিওই নতুন করে এডিট করে 1 লাখ ভিউ পাচ্ছেন, বা ইনস্টাগ্রামে 1 লাখ ভিউ পাচ্ছেন, বা ফেসবুকে বা ইউটিউব শর্টসে শুধু আমার ভিডিও এডিট করে আপলোড করে আপনার 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে দেখানোর মতো কিছু যখন আপনার হয়ে যাবে, তখন আমাকে প্যাসিভ জার্নালের ভিতরে বা ইমেল করে জানাবেন যে ভাই আসলেই এটা সত্যি ছিল, আমি আসলেই পারতাম কিন্তু আসলেই আমি কাজ পাই না, এই যে দেখেন প্রমাণ আমি পাই, কারণ আমি পারি দেখেই এই যে দেখেন ভিউ হইতেছে, নাইলে হইতো না। এই সিচুয়েশনটা যখন আপনি আমাকে মেইল করবেন তখন আমি আপনাকে একটা কাজ দিব। যদি আমি না দিই আপনি আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানেন যে আমি আসলেই পারছিলাম কিন্তু উনি আমার কিছু বলে নাই, এটা আপনি আমাকে জানেন। কারণ এটা আমি এই জন্য বলতেছি কারণ আমার ধারণা বেশিরভাগ মানুষ আসলে এই জন্যই, আমার ধারণা বেশিরভাগ মানুষের স্কিলটাই অত ভালো না, যেই কারণে তারা কাজ পাচ্ছে না। তো আমি ওই জিনিসটা একটু ডিসপ্রুভ করার চেষ্টা করছি। হইতে পারে ভুল, ভুল হইলে আরো ভালো, কারণ আমার কাছে অনেক মানুষ ভিডিও এডিটর খুঁজে রেগুলারলি। আপনাকে কাজ দিতে পারলে আমার কোনোই লস হবে না, এমন না যে আমার পকেট থেকে দিব টাকা, আমার জাস্ট কানেক্ট করায় দিতে হবে, আমার কোনো লস নেই আসলে। এটার আরেকটা স্পেকট্রামে আপনি নিতে পারেন। মনে করেন এখন আপনি আমারটা করলেন না, আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রিয়েটর খুঁজে বের করলেন। ধরেন একটা ইন্টারন্যাশনাল ক্রিয়েটর বলো জুবাইর, যাকে তোমার অনেক পছন্দ। পিটার ম্যাককিনন। ওকে, সো পিটার ম্যাকিননের আপনি একটা লম্বা ইউটিউব ভিডিও নিলেন, সেম ফিলোসফি, কাটলেন, কেটে টিকটকে আপলোড করলেন। যখন আপনি 6 মাস পরে যে পিটারকে মেইল করে জানাবেন যে ভাই তোমার ভিডিও আমি এতদিন ডাউনলোড করতাম, তোমার ভিডিও আমি এতদিন ডাউনলোড করে করে আপলোড করতাম, এখন দেখো এই টিকটক চ্যানেলটাই আমার 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রত্যেকটা ভিডিওতে অন অ্যাভারেজ 3টা ভিডিওর মধ্যে একটায় 5 লাখ ভিউ হয়। এই জিনিস যখন আপনি পিটারকে পাঠাবেন, চান্স আছে কিছুই হবে না, কিন্তু আরেকটা চান্স আছে আপনি পিটারের ক্লায়েন্ট হয়ে যাবেন। এবং যখন আপনি এই জিনিসটা মানে পিটার আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, আপনি পিটারের ক্লায়েন্ট হয়ে যাবেন না। এবং আরেকটা চান্স আছে, হ্যাঁ কিছু না হওয়ার চান্সও আছে, বাট যখন আপনি এই জিনিসটা একটু বড় করে করবেন, যখন শুধু পিটারকে না করে 17 জনের সাথে করবেন প্রত্যেক সপ্তাহে, বা 20 জনের সাথে করবেন প্রত্যেক বছরে, তখন অডস আস্তে আস্তে আপনার ফেভারে আসা শুরু হবে। একজনের জন্যই করতেছেন এবং সে রিপ্লাই করে নাই, চান্স অনেক বেশি। 100 জনের জন্য বা 50 জনের জন্য করছেন, 1 বছরে কেউ রিপ্লাই করে নাই, এটার চান্স অনেক কম। সো আস্তে আস্তে আপনি দেখবেন অডস আপনার ফেভারে আসা শুরু হবে। এই দুটো জিনিস আই থিঙ্ক আপনি করতে পারেন যদি আপনার অনেক সময় থাকে, এবং বেশিরভাগ মানুষেরই হয় অনেক সময় থাকে অথবা অনেক টাকা পয়সা থাকে। সো দুইটার কোনো একটাই আপনি পড়বেন, তো হয় আপনি কোর্সের দিকে যাবেন অথবা আপনি এই রাস্তার দিকে যাবেন। জুবাইর, ভিডিও এডিটিং এর সাইডটা একটু বাদ দিয়ে আমাকে বলো, কন্টেন্ট ক্রিয়েটর যদি কেউ হইতে চায়, তুমি বেশ সফল কন্টেন্ট ক্রিয়েটর, হইতে চাওয়া উচিত নাকি? যদি কেউ হইতে চায় তাহলে আসলে কিভাবে তার হইতে চাওয়ার চেষ্টা করা উচিত? ইন জেনারেল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমি দেখছি তুমি অনেক কিছু করো, মার্ভেলের সাথেও করো, অন্যান্য অনেক জায়গায় করো। কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে? কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা ডেফিনেটলি অনেক বড় হচ্ছে ইন্ডাস্ট্রিটা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এটা কি ফুল টাইম করা উচিত কিনা এই কোশ্চেনে যদি আমাকে করেন, আমি বলবো কি যে এখনো না, এখনো আসলে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন ওই পর্যায়ে যায় নাই যেখানে একজন ফুল টাইম এই জিনিসটা শুরু করে ফেলবে। অনেকের জন্য দ্যাট ট্রু, যারা হচ্ছে অনেক দিন ধরে করে অ্যাজ আ সাইড করতো, এখন হয়তো খুব ভালো এক্সপোজার পেয়েছে, তাদের কথা আমি আসলে বলছি না। তারা এই আমার এই ডিসকাশনের বাইরে যারা হয়তো কিছু কিছু অডিয়েন্স পেয়েছে, একটু ভালো ভিডিও বানায়, চিন্তা করছে আমি কি এখন তাহলে নেমে পড়বো, তাদের জন্য আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এখনো বাংলাদেশে ওই সময়টা আসেনি যে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিবে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, তার একটা মেইন কিছু একটা আছে, হতে পারে একটা বিজনেস, হতে পারে কোনো একটা কিছু সে করে, অথবা কোনো একটা বিষয়ে সে অনেক এক্সপার্ট, ওইটাকে কি বলবো, ওইটাকে
মানে ব্যাপারটা আমি এটা বুঝতে, ফর এক্সাম্পল কারো একটা বিজনেস আছে, হয়তো ওই বিজনেসটাকে হয়তো প্রমোট করার জন্য কিছু কন্টেন্ট সে বানায়, ওই হিসাবে অন দ্য সাইড জিনিসটা শুরু করাটা লজিক্যাল। যে তার একটা মেইন জিনিস আছে, অন দ্য সাইড সে কন্টেন্ট ক্রিয়েশন করছে, এবং বিজনেস রিলেটেড হতে হবে যে এরকমও না, অন্য টপিকেও সে করতে পারে, বাট আমি মনে করি একটা মেইন আর্নিং সোর্স তার থাকা উচিত। অন দ্য সাইডে সে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারে, এবং কন্টেন্ট ক্রিয়েশন মানে বড় হতে হতে যদি এরকম হয় যে আসলে ওটা থেকেই সোললি সে আর্ন করতে পারছে, তখন মেবি চিন্তা করা যায়। বাট দেন এগেন আমার কাছে এটা মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা প্রাইম টাইম থাকে, যে প্রাইম টাইমের আগেও আর্নিংটা একটু কম থাকে এবং পরে আসলে আবার কমে যায়। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, সবার জন্য না ডেফিনেটলি। এবং ওই সময়টাতে আই থিঙ্ক অনেকে একটু কনফিউজ বা একটু ডিপ্রেসড হয়ে যেতে পারে ওই ফেজটা যদি চলে আসে। সো ওই জিনিসটা মাথায় রেখে আমি যেটা বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন বড় হচ্ছে, অন দ্য সাইড রেখে যদি জিনিসটাকে বড় করা যায়, এটা ওয়াইজার, অ্যাটলিস্ট বাংলাদেশের কারেন্ট মানে কারেন্ট অবস্থাতে এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। আর কি দিয়ে শুরু করবে? সবচেয়ে ভালো হয় কি, এমন যদি কোনো টপিক থাকে যেটা সে অ্যাকচুয়ালি এনজয় করে এবং ওটাতে রিসার্চ করতে তার অনেক ভালো লাগে, এতে করে যেটা হবে, যখন তার প্রতি সপ্তাহে 3-4টা করে কন্টেন্ট আপলোড করতে হবে, বানাতে হবে, তার কাছে বোরিং লাগবে না বা তার কাছে বিরক্তি লাগবে না ব্যাপারটা, কারণ সে এনজয় করে অলরেডি রিসার্চ করাটা। যদি এমন হয় যে একটা টপিক সে এনজয় করতেছে না, বাট তাও ট্রেন্ডিং দেখে সে করতেছে, এটা শিওর থাকেন সে কন্টিনিউ করতে পারবে না। এটা একটা না একটা সময় ব্যাকফায়ার করবে, ওর কাছে মনে হবে দূরে এটা করে আর কি হবে। সো বেস্ট হচ্ছে যে জিনিসটা সে ভালো এবং যে জিনিসটা সে এনজয় করে ওইটাতে কন্টিনিউ করা। ভিউ আসলে আসলো, না আসলে নাই, শুরুর দিকে এটা নিয়ে খুব একটা কনসার্ন হওয়াটা হেলদি না, এটা আমার মতামত আর কি। Cool. থ্যাংক ইউ জুবাইর। আর তেমন কিছু আমার জিজ্ঞেস করেনি, তোমার কি আর শেষ কিছু বলার আছে? শেষ কিছু বলার থাকলে বলো, তারপর শেষ। শেষ কিছু বলতে জাস্ট একটাই, যে অনেকে যেটা করে সেটা হচ্ছে যখনই কোনো একটা নতুন স্কিল বা কোনো একটা নতুন হবি শুরু করা হয়, আমাদের না পেশেন্স অনেক কম থাকে। বাট ট্রুথ ইজ, যদি হচ্ছে কোনো স্কিল শুরু করতে হয় বা কোনো একটা হবি শুরু করতে হয়, ইট ক্যান বি এনিথিং, ওটাতে অনেক টাইম দিতে হয় এবং এনাফ টাইম দেওয়ার পরে কিন্তু ওখান থেকে রিটার্ন আসে। সো আপনারা যারা নতুন স্কিল শুরু করবেন, আমার একটা রিকোয়েস্ট, এনাফ টাইম হাতে রেখে সেটাকে এনাফ টাইম দিয়ে তারপর হচ্ছে শুরু করা উচিত। এই তো ভাই, এতটুকুই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা জুবাইরের কাছ থেকে আরো কিছু জানতে চান, জুবাইরের ইউটিউব, ফেসবুক সব জায়গায় ওর নাম জুবাইর তালুকদার। সো আপনারা যে কোনো জায়গায় ইউটিউবে সার্চ দিলে জুবাইর তালুকদার খুঁজে বের করে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে জুবাইর তালুকদার খুঁজে বের করে ফলো, যেই প্ল্যাটফর্মে যা করতে হয় আপনারা ওর নাম লিখে সার্চ দিয়ে ওটা করে নিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।